হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। 17ই জুন এনটিপিসি সিবিটি 2 এর যে লেভেল 3 এর পেপার তোমাদের হয়েছে 12:45 PM এর যে পেপার, অর্থাৎ লেটেস্ট প্যাটার্ন টিসিএসের যে রিজনিং সেটা, এবং তার সঙ্গে রেলওয়ে গ্রুপ ডি পিবিএসসি এর পেপার, একদম সেই দুটো পেপারকে একসাথে করে তোমাদের আজকে করানো হবে। ঠিক আছে, ভিডিওটা ওই জন্য একটু বড়ো হবে যেহেতু দুটোকে একসঙ্গে নেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড যখন দেওয়া থাকবে তখন ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার মধ্যে প্রবৃদ্ধ কোণ কত হবে ইত্যাদি টাইপের প্রশ্ন তোমাদের রেলওয়ে পরীক্ষায় প্রচুর পড়েছে, রেলওয়েতে পড়েছে আর কি, পিবিএসসি আর রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে। এই ধরনের প্রশ্নগুলো কীভাবে সলভ করবো সেটা তোমাদের আমি আজকে জানিয়ে দেবো, কারণ এই তোমাদের কোশ্চেন্সটা পার্টিকুলারলি অনেকে আমাকে আগেও ডাউট হিসাবে পাঠিয়েছে আর দেখেছি বহু গ্রুপে এটা ডাউট হিসাবে ঘোরাফেরা করে। সো এটা আজকে তোমরা ওয়ান টাইম সলিউশন পেয়ে যাবে একদম, ঠিক আছে, লাইফ টাইম সলিউশন যেটাকে বলে, এটা গেল প্রথম কথা। আর এছাড়াও তোমাদের নানা ধরনের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন, পাজলের প্রশ্ন, এগুলো সব তোমরা আজকে পেয়ে যাবে। ঠিক আছে, ভেন ডায়াগ্রামসের প্রশ্ন আছে, ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন আছে, অর্থাৎ বিবৃতি সিদ্ধান্তের উপর বেস করে যে প্রশ্নগুলো তোমরা চাও সেগুলো আজকে আছে। তো চলো দেখতে থাকো, প্রথম প্রশ্ন চলো আলোচনা করে নেব। তো প্রথম যে প্রশ্ন বলেছে সেটা দেখো, নিম্নলিখিত প্রশ্নটি দেওয়া চিত্রের, দেখো দেওয়া চিত্রের মানে হচ্ছে এখানে যে চিত্র দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি গুগল দিয়ে বাংলা করা, সুতরাং একটু অড লাগতে পারে। নিচে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই যে নিম্নলিখিত যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে এই দেওয়া চিত্রের উপর বেস করে তৈরি হয়েছে। এখানে একটা তোমাদের বর্গাকার জমি দেওয়া আছে, ঠিক আছে, যে বর্গাকার মানে বলতে পারো একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তার চার কোণায় চারজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবং চারজন ছাত্রকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 1/2018-তে পড়েছে, শিফট 1-এর প্রশ্ন। তো তাদের প্রকৃত অবস্থান থেকে কিউ এবং এস যথাক্রমে দক্ষিণাবর্তে এবং বামাবর্তে বর্গক্ষেত্রটির মানে বর্গটির, অ্যাকচুয়ালি এটা বর্গা না বর্গটির বাহুর 1.5 গুণ দূরত্ব অতিক্রম করছে। এটার মানে কি আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই জায়গায় কিউ আছে। আরেকটি জিনিস, দক্ষিণাবর্ত কথার মানে কি, দেখো দক্ষিণাবর্ত মানে হচ্ছে ক্লক ওয়াইজ, ঠিক আছে, এটা মনে রাখবে, দক্ষিণাবর্ত মানে কি ক্লক ওয়াইজ, ওকে, ক্লক ওয়াইজ। আর এই যে বামাবর্ত, এই বামাবর্ত মানে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লক, আমি অ্যান্টি ক্লক বলে এখানে লিখলাম। দক্ষিণাবর্ত মানে হচ্ছে ক্লক, মানে ক্লক ওয়াইজ ঘোরা। ক্লক ওয়াইজ ঘোরা বলতে কেমন ঘোরা, এইভাবে ঘোরাকে আমরা বলি ক্লক ওয়াইজ ঘোরা। আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কেমন, উল্টো দিকে ঘোরা, ঠিক আছে। অ্যাকচুয়াল প্রশ্নে এইটাই ছিল, কিউকে ক্লক ওয়াইজ ঘুরতে বলা হচ্ছে আর এসকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে বলা হচ্ছে। কতটা, বর্গক্ষেত্রটির যে বাহু রয়েছে তার 1.5 গুণ করে এ ক্লকওয়াইজ ঘুরবে আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে নিচের কোন বিবৃতিটা সঠিক হবে। এটা বেসিক্যালি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টেরই প্রশ্ন, একটু ঘুরিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো কিউ এই পজিশনে আছে এবং কিউ ক্লকওয়াইজ ঘুরবে, তার মানে কিউ কী করবে, কিউ এইভাবে ঘুরবে, ঠিক আছে, এই পয়েন্টে ঘুরবে। এবার দেখো টোটাল এখানে বলেছে 1.5 গুণ, 1.5 গুণ মানে কি 1.5, 1 প্লাস হাফকে আমরা 1.5 বলি, ঠিক আছে। তার মানে ও টোটাল বাহুটা অতিক্রম করবে, একটা বাহু পুরো আর অপর বাহুর হাফ যাবে, অর্থাৎ এই পর্যন্ত যাবে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে কিউ, তার মানে কিউ এখন কোথাও দাঁড়িয়ে আছে, কিউ এখন এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, পয়েন্টে দাঁড়িয়ে আছে কিউ, সোজা কথা বলতে। আচ্ছা, এসের পজিশন দেখো, এস বাম দিকে ঘুরছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে কি, এই ওপর দিকে যাবে, পুরো একটা বাহু টোটাল অতিক্রম করবে আর অপর বাহুর কী করবে, হাফ যাবে, তার মানে এই পর্যন্ত যাবে, অর্থাৎ কিউ এবং এস উভয় দেখো একই বিন্দুতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। প্রশ্ন কী করেছে, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। দেখো এখানে বলছে কিউ পি এবং আর এর মধ্যবিন্দুতে দাঁড়িয়ে আছে, হ্যাঁ কিউ কিন্তু পি এবং আর এর মধ্যবিন্দুতে দাঁড়িয়ে আছে। এস সেই কোণায় দাঁড়িয়ে আছে যে কোণায় মূলত পি ছিল, তা কিন্তু নয়। এস কিন্তু দেখো পিকে অতিক্রম করে আরও খানিকটা গিয়ে যে বিন্দুতে কিউ আছে সেই বিন্দুতেই এস আছে, তার মানে এই বিবৃতি আমাদের কেটে গেল। পরেরটা বলছে এস পি এবং আর এর মধ্যবিন্দুতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তার মধ্যবর্তী বিন্দুতে দাঁড়িয়ে আছে। তাহলে এস দেখো পি এবং আর এর মধ্যবর্তী বিন্দু দাঁড়িয়ে আছে, কারেক্ট। আর কিউ সেই কোণায় দাঁড়িয়ে আছে যে কোণায় আর ছিল, তাও নয়, উভয় একই কোণায় দাঁড়িয়ে আছে মানে একই বিন্দুতে, সেটাও কেটে গেল। কিউ এবং এস উভয়ই পি এবং আর এর মধ্যবর্তী বিন্দুতে দাঁড়িয়ে আছে, এইটা কিন্তু কারেক্ট হচ্ছে। দেখো কিউ এবং এস উভয়ই কিন্তু পি এবং আর এর মধ্যবর্তী বিন্দু হচ্ছে এইটাতেই দাঁড়িয়ে আছে, তো আমাদের 3 নম্বরটাই কারেক্ট হবে, তুমি 4 নম্বরটা না চেক করেই কেটে দিতে পারো, ঠিক আছে। সো এগুলো বেসিক্যালি কী হয়, তোমাদের পড়িয়ে টাইম কনজিউম করাবে, তারপর তোমাদের সলিউশন করতে হবে। তো এই ক্ষেত্রে মনে রাখবে এইগুলোকে একটু লাস্টের দিকে করবে, এই প্রশ্নগুলোকে ফার্স্ট তোমরা যখন দেখবে তখনই এই প্রশ্নগুলোকে করতে যাবে না। প্রথমে যেগুলো পারছো দ্রুত হচ্ছে 10 সেকেন্ডে সেগুলো করে আসবে, তারপরে এগুলোকে ট্রাই করবে। এগুলো কিন্তু ছেড়ে আসবে না, কারণ এগুলো ইজি প্রশ্ন হয়, মনে রাখবে যে প্রশ্ন যত বড় হয় সেই প্রশ্ন তত ইজি হয়, ঠিক আছে। চল পরের প্রশ্ন, বিবৃতি এবং সিদ্ধান্তের প্রশ্ন। রাধা, সুধা ও মূর্তি হলো ভাই বোন। রাধা সুধার চেয়ে 4 বছরের বড় এবং মূর্তির চেয়ে 6 বছরের বড়। এটাও সেম ওই শিফটেরই প্রশ্ন। রাধা, সুধা ও মূর্তি একই পিতামাতার সন্তান।
রাধা তিনজনের মধ্যে সব থেকে বড়। দেখো প্রথম প্রশ্নটা তো আমরা দেখতে পাচ্ছি, প্রথম সিদ্ধান্ত যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি কারেক্ট হচ্ছে। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে পারো, ঠিক আছে। প্রথম যেটা দেখতে পাচ্ছি কারেক্টই হচ্ছে, ভাই বোন বলেছে, সুতরাং তিনজন তো একই পিতামাতার সন্তানই হবে, ঠিক আছে। নেক্সট বলছে রাধা সুধার চেয়ে 4 বছরের বড় এবং মূর্তির চেয়ে 6 বছরের বড়। তো আমরা দেখতেই পাচ্ছি রাধা সুধার চেয়েও বড়, মূর্তির চেয়েও বড়, সুতরাং সব থেকে বড় রাধাই হবে। তো আমরা কী বলতে পারি এখানে দুটোই কারেক্ট, দেখো তাই হবে। ওকে, এই যে দুটোই কারেক্ট, এটাও কারেক্ট অ্যান্ড এটাও কারেক্ট, ঠিক আছে। রাধা ইজ গ্রেটার দ্যান বোথ সুধা অ্যান্ড মূর্তি। কিন্তু এই সুধা এবং মূর্তির মধ্যে কে বড় সেটাও দেখো ক্লিয়ার করা যাবে। যদি এই প্রশ্নও দিত যে রাধা সুধার চেয়ে 4 বছরের বড় আর মূর্তির চেয়ে 6 বছরের বড়, তোমার যদি বলতো যে সুধা এবং মূর্তির মধ্যে কে বড় দিয়ে যদি বিবৃতি দিত, তাও কি বার করা যেত? হ্যাঁ যেত। কেন যেত? ধরে নাও রাধার বয়স হচ্ছে তোমাদের 14 বছর, ঠিক আছে। এখানে বলছে সুধা চেয়ে সে 4 বছরের বড়, তার মানে সুধার বয়স কত হবে? 10 বছর হবে, ঠিক আছে। রাধার বয়স 14 বছর, মূর্তির চেয়ে সে 6 বছরের বড়, তার মানে মূর্তির বয়স থেকে কমই দাও, অর্থাৎ 8 হবে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সুধা কিন্তু যাই বয়স ধরো না কেন, সুধা কিন্তু মূর্তির থেকে বড়ই হবে। তার মানে যদি বলতো সিকোয়েন্স এরকম হতো কি এই, তখন কিন্তু হ্যাঁ কারেক্ট হতো। এই সিকোয়েন্স যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু কারেক্ট হতো, এইভাবেই প্রশ্ন দিতে পারতো তোমাদের, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটা তোমাদের ভেন ডায়াগ্রাম বেস প্রশ্ন, ট্রাই করো। এখানে কিন্তু ভালো টাইপের সিদ্ধান্ত আছে, ঠিক আছে। এনটিপিসিতে তোমরা যে ভেন ডায়াগ্রাম দেখবে ওটা খুব ইজি, এখানে পসিবিলিটির ওপর আছে, সুতরাং তোমাদের অসুবিধা হতে পারে। ভেন ডায়াগ্রাম চ্যাপ্টার আমি পুরো করাবো, চিন্তা নেই, রিভিশন হিসেবে করিয়ে দেবো। দেখো অ্যান্সার দেখে নাও, দুটোই কারেক্ট বলছে, দেখা যাক। বলছে সব জি হলো আই, আচ্ছা সব জি হচ্ছে তোমাদের আই, ঠিক আছে, তাহলে এই হবে আমাদের সব জি হচ্ছে তোমাদের আই। নেক্সট কী বলছে, কিছু আই হচ্ছে তোমাদের ডি, তো কিছু আই হচ্ছে তোমাদের ডি। আর কি বলছে, সব ডি হচ্ছে তোমাদের টি, সব ডি হচ্ছে তোমাদের টি, এই তো হবে। আচ্ছা অন্তত কিছু আই হলো টি, ঠিক আছে, অর্থাৎ অ্যাটলিস্ট কিছু আই হচ্ছে টি, দেখতেই পাচ্ছ কিছু আই ডেফিনেটলি টি, এটা তো আমাদের কারেক্টই হচ্ছে। নেক্সট বলছে সব টিগুলির জি হওয়ার সম্ভাবনা আছে। তুমি দেখো টি কিন্তু জি এর মধ্যে নেই, অর্থাৎ টি আর জি এর মধ্যে কোনো রিলেশান নেই। টি এর সার্কেল আর জি এর সার্কেল একে অপরকে কী করেনি, টাচ করেনি, ঠিক আছে। দে ডোন্ট গেট ইন্টারসেক্টেড উইথ ইচ আদার। অতএব আমরা এখানে যে কোনো পসিবিলিটি কারেক্ট বলতে পারি, ঠিক আছে। তা আমাদের কী হবে, এটা আমাদের কিন্তু কারেক্ট হবে। ওকে, যদি এখানে বলতো সব টিগুলির জি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাও কারেক্ট হতো। কেন? কারণ জি আর টি এর মধ্যে কোনোরকম কোনো কিনি ইন্টার কানেকশান নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমাদের মনে হতে পারে স্যার কী করে কানেক্ট হবে, দেখো আমি একটা কাজ করছি, আমি আইয়ের মধ্যে সরি এই অনুযায়ী আমি টিগুলোকে জি এর মধ্যে দিয়ে আরেকবার তোমাদের আঁকছি, দেখো এখানে কারেক্টই হবে। আমি ধরে নিচ্ছি জি এর মধ্যে টি আছে, পুরো টিটা কী আছে, জি এর মধ্যে আছে, তাহলে একটু বড় করে আমাকে আঁকতে হবে, কারণ ডিটা আবার টি এর মধ্যে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের জি সাপোজ ধরো, আর তাকে ঘিরে আছে আমাদের আই, আর পুরো টি আছে জি এর মধ্যে, আর ডি আছে কিসের মধ্যে, টি এর মধ্যে। এই যদি হয়, কারণ এইটা যদি ঠিক হয়, অর্থাৎ 2 নম্বরটা যদি আমাদের কারেক্ট হয়, তাহলে এটাও একটা আমাদের ভেন ডায়াগ্রাম হতে পারে, অর্থাৎ এই সেম বক্তব্যে এই ভেন ডায়াগ্রামটাও কারেক্ট হতে হবে যদি সিদ্ধান্ত কারেক্ট হয়। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এবার তুমি আবার সিদ্ধান্তগুলোকে দেখো, এখানে বলছে অন্তত কিছু জি কিছু আই হলো টি, দেখতে পাচ্ছ কিছু আই টি, তো ডেফিনেটলি দেখতেই পাচ্ছ আই এর কিছু পার্ট টি এর সার্কেল দখল করে আছে, সো কিছু আই টি, সুতরাং এটা কারেক্ট হয়ে যাচ্ছে। আবারও সব টিগুলির জি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যই এঁকেছি, দেখতে পাচ্ছ সব টিগুলো কিন্তু জি এর মধ্যে আছে, তো এটাও কারেক্ট হয়ে যাচ্ছে। এবার তুমি বক্তব্য পড়ো, বক্তব্য এই ডায়াগ্রাম অনুযায়ী কারেক্ট আসছে কিনা, তাহলে আমার বলতে পারি আমি সব টি জি হওয়ার সম্ভাবনা আছে, এটা কারেক্ট হবে। বক্তব্য বলছে সব জি হলো আই, দেখতে পাচ্ছ পুরো জি এর সার্কেল আইয়ের মধ্যে আছে, কারেক্ট। কিছু আই হলো ডি, দেখতে পাচ্ছ কিছু আই ডি, কারণ ডি পুরোটা আই দখল করে নেই, ঠিক আছে, কিছুটা আই ডি দখল করে আছে, ঠিক আছে, আইয়ের কিছু পার্ট ডি দখল করে আছে, সো কিছু আই হলো ডি, এটাও কারেক্ট। সব ডি হলো টি, দেখতে পাচ্ছ পুরো ডি টি এর মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই ডায়াগ্রামকে প্রেফার করি, তাহলে আমাদের বক্তব্যে কোনো হেরফের হচ্ছে না, মানে এই ডায়াগ্রামটা বক্তব্যের এগেনস্টে যাচ্ছে না, বিপক্ষে যাচ্ছে না। তা আমরা বলতে পারি এখানে দুটোই কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট। 1 নম্বরটা তো ডাইরেক্ট কারেক্ট, 2 নম্বরটা আমরা এঁকে দেখালাম কারেক্ট কেন হচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের তো পরীক্ষার সময় এত টাইম থাকবে না যে আমি একটা আলাদা করে ডায়াগ্রাম আঁকবো, একে আমি বিবৃতির সঙ্গে ম্যাচ করাবো। মনে রাখবে যখনই দুটো সার্কেল এক্স আর ওয়াই সাপোজ ধরো একে অপরকে টাচ করবে না, দুটো সার্কেল যখনই কী করবে না আচ্ছা এটা তোমাদের ওয়াই, হ্যাঁ
দুটো সার্কেল যখনই একে অপরকে টাচ করবে না তখন যে কোনো পসিবিলিটি কারেক্ট, ঠিক আছে। নেগেটিভের 50 অ্যান্ড 100 পসিবিলিটিও কারেক্ট, পজিটিভের 50 এবং 100 পসিবিলিটিও কারেক্ট, ঠিক আছে। চল পরের প্রশ্ন। রেলওয়ে গ্রুপ ডি 1/12/2018 শিফট 1-এর প্রশ্ন, অর্থাৎ সেম শিফটের প্রশ্ন। ভয় এবং ভীতি হচ্ছে বিভিন্ন মানসিক রোগের প্রজনন স্কুল। অর্থাৎ ভালো করে বুঝবে, এই বিবৃতিটার মিনিং হচ্ছে, এটা সম্বন্ধে প্রজনন স্থল হবে, যাই হোক, এই বিবৃতিটার মিনিং হচ্ছে তোমাদের যে ভয় এবং ভীতি থেকেই মানসিক রোগ তৈরি হয়। এই বিবৃতিটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে বলি তাহলে কী মিনিং দাঁড়াচ্ছে তোমাদের, ভয় এবং ভীতি থেকেই কী হয়, মানসিক রোগের জন্ম হয়, এইটা তোমাদের বলতে চাইছে। এবার যিনি এই কথাটা বলছেন তিনি কি ভেবে বলছেন সেইটা হচ্ছে তোমাদের অনুমান। আমরা জানি তোমার মনের মধ্যে তুমি কি ভাবো আর ভেবে কথাটাকে বলো, কথাটা হচ্ছে এইটা, কি ভেবে বলছো সেটা হচ্ছে অনুমান, অর্থাৎ কি অনুমান করে তুমি কথাটা বলছো। আমাদের দৈনন্দিন জীবনের বাহ্যিক পরিস্থিতিগুলির উপর ভিত্তি করে আমাদের মনে ভয় ও ভীতি বেড়ে উঠতে থাকে। তুমি ক্লিয়ারলি একটা জিনিস দেখো, এখানে ভয় ভীতির কারণে তোমাদের মানসিক রোগ সৃষ্টি হয়, অর্থাৎ ভয় ভীতির কারণে কি সৃষ্টি হয় সেইটা বলা হয়েছে, কী কারণে ভয় ভীতি তৈরি হয় তা বলা হয়নি, তাই জন্য অনুমান ওয়ান আমাদের কেটে যাচ্ছে, ঠিক আছে। কারণ যিনি বলছেন বক্তব্যটা তিনি ভয় ভীতির প্রভাবকে ব্যাখ্যা করছেন, তিনি কিসের প্রভাবে ভয় ভীতি হয় সেটা ব্যাখ্যা করছেন না। অনুমান ওয়ানে আমাদের ভয় ভীতি কী কারণে তৈরি হয় সেইটা দেওয়া রয়েছে, তাহলে এটা কারেক্ট হচ্ছে না। নেক্সট হচ্ছে মানুষ এমন সব কিছুকেই ভয় পায় যার ব্যাপারে সে সম্পূর্ণভাবে জানে না, এটাও আমাদের কারেক্ট হচ্ছে না, কারণ সে এই কথাটা ভেবে এই কথাটা বলতে পারে না, ঠিক আছে। তো আমরা কী বলতে পারি, কোনোটাই এখানে আবাসিত নয়, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলো। আচ্ছা, এই প্রশ্নটাতে অনেকের প্রবলেম হয়, ট্রাই করো নিজেরা, ঠিক আছে। দেখো এটা আমি তোমাদের সূত্র দিয়েই বলে দিচ্ছি নর্মালি, কারণ যে অঙ্কটা আছে এর পিছনে সেটা করলে অনেকে বুঝতে পারে না, সূত্রটাই প্রচলিত সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। যদি কখনো ভার্স্ট ক্লাস দিই তাহলে আমি বুঝিয়ে দেবো সূত্রটা কী করে আসে, কোথা থেকে আসে। তো 3:03 AM বাজে, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে ক্ষুদ্রতম কোণ তৈরি হয়, পয়েন্ট টু বি নোটেড, এখানে বলেছে ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর বলেছে, তার মানে এখানে যেটা তোমাদের ছোটো কোণ তৈরি হবে সেটা তোমাদের বার করতে বলছে, ঠিক আছে। একটা বড় কোণও তৈরি হয় তোমরা জানো, ঠিক আছে, দুটো কোণ তৈরি হয়, একটা বড় কোণ তৈরি হয়, একটা ছোটো কোণ তৈরি হয়। তো যেটা ছোটো কোণ তৈরি হয় সেটা বার করতে বলেছে, অঙ্ক পড়ে কাজ করবে। এই একই শিফটে দুটো অঙ্ক পড়েছে, তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখো 3:30 নাকি 3:03 আছে, 3:03, এইটা তোমাদের ঘন্টা আওয়ার বলে লিখছি, আর এটা হচ্ছে তোমাদের মিনিট, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো যেটা ফর্মুলা বলে সেটা হচ্ছে মিনিটের যে তোমাদের পার্টটা থাকবে তার সঙ্গে তোমরা 11/2 ইন্টু করো, মাইনাস করো আওয়ারের যে পার্টটা থাকবে তার সঙ্গে 30 ইন্টু করে, ঠিক আছে। যেটা ছোট হবে সেটাকে বড়টা থেকে বিয়োগ করবে। দেখা গেল এই ভ্যালুটা m ইন্টু 11/2 এটা তোমাদের ছোট হয়ে গেল এই ভ্যালুটার থেকে, তখন আমরা কি করব, এই ভ্যালুটা থেকে এটাকে বিয়োগ করব। এখানে মাইনাস প্লাস ম্যাটার করে না, ঠিক আছে। এখানে তোমাদের m মানে 3 অ্যাকচুয়ালি, এখানে m তো 3 এখানে দেখতে পাচ্ছি, এই যে 0.3 মানে 3 বেসিক্যালি, ইন্টু 11/2 মাইনাস তোমাদের 30 ইন্টু 3, তো করলে দেখতে পাচ্ছ এটা আসছে 33/2 মাইনাস এখানে তোমাদের আসছে 90। একটু আগে আমি যেটা বললাম যে যদি এটা ছোট হয়ে যায় তাহলে যেটা বড় থাকবে তার থেকে এটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো বেসিক্যালি এটাকে আমরা কীভাবে রিড করব, 90 মাইনাস 33/2 এভাবে আমরা রিড করব, ঠিক আছে। যদি এটাকে তুমি বিয়োগ করো তুমি এটাকে পেয়ে যাবে 73, এখানে আমি তোমার লিখে দিচ্ছি। আজ চলো অঙ্কটাকে করিয়ে দিই। তো এখানে হবে কি তোমাদের 180 থেকে তোমাদের বিয়োগ যাবে 33/2, এখানে তোমাদের 7, 3 আর 1 4 মানে 147, ঠিক আছে। এটাকে ভাগ করলেই তোমরা পেয়ে যাবে 73.50 ডিগ্রি, এটা তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো সিম্পলি ফর্মুলা এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এবার এর একটা বড় অঙ্ক আছে যেটা তোমাদের মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ সেকেন্ডও ছিল সেখানে, সেই অঙ্কটা দেখে নেবো, এই শিফটই পড়েছিল। চলো, এই হচ্ছে তোমাদের সেই অঙ্কটা, ঠিক আছে। এখানে তোমরা একই শিফটে পড়া প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ 666 অর্থাৎ 6:06 ঠিক আছে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে প্রবৃদ্ধ কোণ কত, পয়েন্ট টু বি নোটেড, এখানে বলেছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে বৃহত্তর কোণ, যেটা ওখানে বলেছে এটা ক্ষুদ্রতর, অর্থাৎ যেটা ছোটো কোণ সেটা বার করতে বলেছে, আর এটা হচ্ছে বড় কোণ যেটা সেটা বার করতে বলেছে। অলওয়েজ মাথা রাখবে যেহেতু 360 ডিগ্রি হয়। আচ্ছা ঠিক পরে এঁকে তোমাদের বলে দিচ্ছে, আগে ট্রাই করো নিজেরা, ওই ফর্মুলা দিয়েই আসবে, চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু একটু মডিফাই হবে, ঠিক আছে। ওকে দেখো অ্যান্সার তোমাদের বলছে 213.550 ডিগ্রি। কী করব দেখো, কেন দুটো কোণ হবে সেটা বলছি শুনে নাও। ধরো
তোমাদের 6টা 6 হয়েছে সাপোজ, তো 6 হচ্ছে এখানে থাকে, 12 হচ্ছে এখানে থাকে, 6 মানে এখানে 1 2 এ হচ্ছে তোমাদের 3, এ হচ্ছে 4, এ হচ্ছে 5, আমি বাকিগুলো লিখছি না। তো এইটা হচ্ছে আমাদের আওয়ার হ্যান্ড আমরা জানি, আর এই হচ্ছে আমাদের মিনিট হ্যান্ড, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মিনিট হ্যান্ড। তো 6টা 6 মানে আমরা বুঝতে পারছি 5-এর থেকে একটু বেশি হবে। তো দেখো এখানে একটা কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছোটো কোণ, ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স কোণ, এটা আমাদের ছোটো কোণ। আর দেখো ঠিকঠাক অপোজিটে একটা বড় কোণ তোমাদের তৈরি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ওয়াই কোণ, আর এটা হচ্ছে আমাদের বড় কোণ। তোমাদের এই ওয়াই কোণটার মান এখানে বার করতে বলেছে, আগের বার তোমাদের ছোটো কোণটার মান বার করতে বলছিল। এই জন্য আমি বললাম ঘড়ির কাঁটার ক্ষেত্রে মনে রাখবে দুটো কোণ তৈরি হয়, এবং প্রশ্ন দেখে নেবে কোনটা বলেছে, খুবই গোলায় এবং স্টুডেন্টরা খুব ভুল করে, ঠিক আছে। এইবার এই অঙ্কটা এসো, এখানে তোমাদের বলেছে 6টা, এটা আওয়ার হ্যান্ড মানে আওয়ার অ্যাকচুয়ালি, এটা তোমাদের মিনিট, আর তারপরে একটা পার্ট এক্সট্রা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড। তো এই এক্সট্রা পার্টটার জন্যই বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হয়েছে অঙ্কটাতে। অনেকে আমাকে অনেকবার ডাউট পাঠিয়েছে, করে দেওয়ার সময় হয়নি, আজকে করে দিচ্ছি চলো, কারণ শিফটটাই তোমাদের করাচ্ছি। তো কী করবো, কিছু করবে না বেসিক্যালি। দেখো আমরা জানি যে এই সেকেন্ডটাকে কী করবে, তুমি মিনিটে কনভার্ট করে দেবে, দিয়ে এই মিনিটের সঙ্গে যোগ করে দেবে, ব্যাস আর কিছু না। তাহলে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডই থেকে গেল। কী বললাম, এই সেকেন্ড যখন এক্সট্রা দেবে, যখন তুমি সূত্রের মাধ্যমে করছো, তখন তুমি কী করবে, সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করবে, করে এই মিনিটের সঙ্গে যোগ করে দেবে, তাহলে পুরো ব্যাপারটা মিনিটে কনভার্ট হয়ে গেল, আর এদিকে আমাদের আওয়ার রয়েছে, মানে ওই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো 6 সেকেন্ড মানে কত মিনিট, আমরা জানি সেকেন্ডকে মিনিটে পরিণত করতে হলে কী করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তো 6 সেকেন্ড মানে হচ্ছে 1/10 মিনিট, এটা মিনিট এসে গেছে, এখন এটা মিনিটে আছে, আর এদিকে অলরেডি একটা 6 মিনিট আছে। তো তুমি কী করো, এর সঙ্গে প্লাস করে দাও। তো প্লাস করলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে তোমাদের কত আসছে বলো তো, 61/10 আসছে না, ঠিক আছে। তো 61/10, ঠিক আছে, ওকে। তো 61/10 মিনিট হয়ে গেছে। তো আমরা কী বললাম একটু আগে, ফর্মুলা কী বলে আমাদের, মিনিট হ্যান্ডের সঙ্গে 11/2 ইন্টু করো, আর মাইনাস করো 30 ইন্টু আওয়ার হ্যান্ড, যেটা বড় সেটা আমরা বড়তে করব, ঠিক আছে, আর যেটা ছোট আমরা সেটাকে ছোট হিসাবে নিয়ে নেবো, ওকে, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে আমাদের ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার। তো যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে এখানে দেখতে পাচ্ছ এর সঙ্গে আমাদের বেসিক্যালি 61/10, এটার সঙ্গে আমাদের 11/2 ইন্টু হবে, আর সেটাকে মাইনাস করতে হবে আমাদের আওয়ার হ্যান্ড 30 গুণ করে তার সঙ্গে, ঠিক আছে, এই, ওকে। তো এখান থেকে যদি তুমি করো, এটা দেখতে পাচ্ছ 20, এটা হয়ে যাচ্ছে তোমাদের 671, 11 দ্বারা গুণ তো জানো, 1 বসাও, 6 আর 1 7 করো, আর 6টাকে বসিয়ে দাও, ঠিক আছে, মাইনাস এখানে কী হবে তোমাদের 180। তো বিয়োগফল আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 20 নিচে, দেখো এই পার্টটা বড় হয়ে যাবে, কারণ 20 ইন্টু 180 করলে ডেফিনেটলি বড় হয়ে যাবে। তো আমরা কী করবো, এই পার্টটা থেকেই ওইটাকে বিয়োগ করে দেবো। তো 3600 মাইনাস এখানে তোমাদের 671, ঠিক আছে। তো যদি তুমি এটাকে বিয়োগফল হিসেবে করো, ঠিক আছে, 71 তো 20, একটু বড় অঙ্ক হবে, ঠিক আছে, ব্যাস আর কিছু না। এবার সূত্র ধরে করলে বড় হবে, আর বেসিক ধরে করলে একটু ছোটো হয়, কিন্তু বেসিকটা বোঝাতে প্রচুর টাইম লাগে, অনেকে বুঝতেও পারে না, ঠিক আছে। ওই জন্য সূত্র ধরেই করছি, একটু বড় হলেও ক্যালকুলেশন দিকে নজর রাখবে, খুব একটা টাফ হয় না। এখানে দেখতে পাচ্ছি 9, 7 আর 8 মানে 2, 6 আর 7 মানে হচ্ছে তোমাদের এখানে 6 আর 7, তাই না, তাহলে 7-এর কয় দাও 16, 9 দাও 16, 2, তাহলে 2929 এই তোমাদের আসছে। এটাকে যদি ভাগ করো, এখানে 1 আসছে, এখানে তোমাদের 4 আসছে, 6 আসছে, 0.45 আসছে, ঠিক আছে, ভাগ করলে। এবার দেখো এইটা হচ্ছে ছোটো কোণটার মান, মানে এইটা হচ্ছে আমাদের এক্স কোণের মান বেরিয়েছে, কিন্তু আমি তোমাদের কী বললাম, বড় কোণটার মান বের করার জন্য কী করতে হবে, 360 থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে, কারণ ওভারঅল 360 হয়। ছোটো কোণটার মান যদি এইটা হয়, বড় কোণটার মান কী হবে, 146.45, এটা থেকে তোমাকে বিয়োগ করতে হবে। এবার এই মেথডটা একটু সোজাই হয় না, এটা একটুখানি জটিল হয় বলতে পারো, ঠিক আছে। তো এই বিয়োগ করো, তুমি ওইটা পেয়ে যাবে 213.55 ডিগ্রি, ঠিক আছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ওকে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের পরিষ্কারভাবে কতগুলো ত্রিভুজ আছে সেটা কাউন্ট করতে বলেছে, ট্রাই করো নিজেরা। সেম শিফটের প্রশ্ন, অ্যান্সার তোমাদের হবে 20, ঠিক আছে। 20 কী করে অ্যান্সার হবে, তো এইরকম যখন ফিগার পাবে মনে রাখবে, এইরকম যদি তুমি ফিগার কখনো পাও, এটা কোনায় কোনায় যাবে, এবং 1 2 3 4 এইভাবে তুমি গুনবে, আর লাস্টে যে সংখ্যাটা আসবে তাকে তুমি 2 দিয়ে গুণ করে দেবে,
তো 4 দুগুণে 8, অর্থাৎ এইরকম ফিগারের মধ্যে টোটাল কতগুলো ত্রিভুজ থাকবে? 8টা ত্রিভুজ থাকবে। সিমিলার ফিগার দেখো এখানে দেওয়া রয়েছে, যদি আমরা দেখি এই ফিগারটা প্রায় সেম, ঠিক আছে। তো এইখানে আমাদের কতগুলো ফিগার থাকবে, মানে ত্রিভুজ থাকবে 8টা। আর এদিকে দেখো এই একটা রয়েছে, এখানে আমাদের কতগুলো থাকবে? 8টা। এছাড়াও মাঝখানে আরও কিছু ত্রিভুজ আছে, কোনগুলো দেখিয়ে দিই। দেখো ফার্স্ট অফ অল এই বড় ত্রিভুজটাকে দেখো, ঠিক আছে, এই বড় ত্রিভুজটাকে দেখো, এই বড় ত্রিভুজটাকে দেখতে পাচ্ছ, তাহলে 1, 16 + 1 17। মাঝখানে দেখো একটা ছোট্ট ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, মাঝখানে দেখো একটা ছোটো ত্রিভুজ রয়েছে, আমি ডিপ করে দিচ্ছি, ওকে, তাহলে +1, ওকে। নেক্সট দেখো এইটা আর এইটা মিলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। আচ্ছা আমি অন্য কালি দিয়ে দেখাই, ঠিক আছে, এইটা আর এইটা মিলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, ওকে, এটা আগে আমরা ধরিনি, তো +1। সিমিলার দেখো এইটা, ঠিক আছে, এইটা আর এইটা মিলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, যেটা আমরা আগে ধরিনি, ঠিক আছে, তো +1। তো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি আরও 4টে ত্রিভুজ এক্সট্রা আছে আমাদের, ঠিক আছে, আরও 4টে আমাদের এক্সট্রা আছে। আবার 16 + 4 কত হবে আমাদের? 20। দ্যাট ইজ ওয়াই এখানে 20টা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ওকে। পরের প্রশ্নে চলো, আবার একটা ফিগার কাউন্টিং ট্রাই করো, একই শিফটের প্রশ্ন কিন্তু। এবার কিন্তু তাড়াতাড়ি হওয়া উচিত। আমরা দেখতেই পাচ্ছি 8 × 3 = 24টা আছে, আর ওপরে দুটো মুকুটের মতো বসানো রয়েছে, মানে একটা উপরে একটা নিচে। তো এখানে তো আমাদের 26টা হয়েই গেল, আর ভেতরে কিছু দেখো হিডেন ট্রায়াঙ্গেল আছে। দেখো 30 তোমাদের অ্যান্সার বলছে। দেখো এইখানে 8টা, এটাই 8টা, এটাই 8টা, আর এই বেজে 8টা, ঠিক আছে। কারণ আমি একটু আগে বললাম যখন এরকম থাকবে, ঠিক আছে, তখন আমরা কী করবো? 1 2 3 4, লাস্ট যে সংখ্যাটা পাবো তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। এরকম ফিগার এখানে 3টে আছে, তো এখানে 8 × 3, তাহলে 8 × 3 = 24টা ডেফিনেটলি থাকবে, ওকে। আর ওপরে দেখো মুকুটের মতো দুটো, আর নিচে একটা, ওপরে একটা নিচে একটা বসানো আছে, তো +2 26 সবাই দেখতে পাচ্ছ। আর দেখো এই ত্রিভুজটার কথা বলছি, যে এইটা, ঠিক আছে। সিমিলার এখানে দেখো আরেকটা ত্রিভুজ রয়েছে, এই, তাহলে এখানে কত হলো? 2টো। আর ঠিক অপোজিটে দেখো আর একটা বেজের ওপর নিচে একটা রয়েছে, এইদিকে সেম আর একটা বেজের ওপর রয়েছে, আরও 4টে, তাহলে প্লাস আমাদের সরি এখানে না, এখানে প্লাস আমাদের 4, ওকে। তো কত হলো? 30 হলো। আশা করি বুঝতে পারলে। এইখানে 8টা ছিল প্রথমে, তাহলে 8 × 3 24 হয়ে গেল, 24 + 2 26 হলো, আর লাস্টে আমরা বড় ত্রিভুজ 4টে পেলাম, টোটাল 30, ঠিক আছে। চল পরের প্রশ্ন। আয়নার মধ্য দিয়ে ঘড়ি দেখা হলো, যাতে সময় দেখাচ্ছে 8টা 30, তাহলে সঠিক সময় কত? ট্রাই করো। সেম শিফটের প্রশ্ন, ঠিক আছে। দেখো অ্যান্সার তোমাদের হবে 3টে 30। কী করে? যখনই বলবে আয়নার মধ্য দিয়ে ঘড়ি দেখা হচ্ছে, তখন আয়নার মধ্য দিয়ে যে সময়টা তুমি দেখতে পাচ্ছ তাকে তুমি 11টা 60 থেকে বিয়োগ করে দেবে, ঠিক আছে। তো 11টা 60 থেকে 8টা 30 বিয়োগ করলে কত হচ্ছে? 30, আর এখানে তোমার হচ্ছে 3টে, তো অ্যান্সার তোমাদের কত হবে? 3টে 30 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন, এটা তোমাদের ভেন ডায়াগ্রাম বেসড প্রশ্ন, ট্রাই করো নিজেরা। একটু ঝাপসা এসছে, পিডিএফ থেকে ডাইরেক্ট স্ক্রিনশট নেওয়া, সেই কারণে। কিছু ভ্যান হলো গাড়ি, সমস্ত গাড়ি হলো সাইকেল। এটাকে না এঁকেও অ্যান্সার দেওয়া যায়, ট্রাই করো, অ্যান্সার দেখে নাও। কিছু ভ্যান হলো তোমাদের গাড়ি, ওকে, আর কিছু গাড়ি হলো তোমাদের সাইকেল, CY লিখছি আমি। তো তোমাদের বলছে কিছু ভ্যান হলো সাইকেল, দেখতে পাচ্ছ কিছু ভ্যান সাইকেলের মধ্যে ঢুকে গেছে, তো এটা কারেক্ট। নেক্সট বলছে কোনো গাড়ি ভ্যান নয়, তো কোনো গাড়ি ভ্যান নয়, এটা তো কারেক্ট নয়, দেখতেই পাচ্ছ আশা করি। সুতরাং আমাদের 1 নম্বরটা এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, একই শিফটের প্রশ্ন, ট্রাই করো নিজেরা। দেখতেই পাচ্ছ KWN কিনকে PWM লেখা হয়েছে, তাহলে পিলকে কী লেখা যেতে পারে? আমরা জানি যে রিভার্স সিরিজে আমরা পিকে তত নম্বরে পাই যত নম্বরে আমরা কে পাই, ঠিক আছে। যদি আমরা প্রথম থেকে গুনি তো কে আমরা 11 নম্বরে পাবো, আর যদি আমরা শেষ থেকে গুনি তো পিকেও আমরা 11 নম্বরে পাবো। আমরা জানি কলকাতা পুলিশ KP, এটা তোমাদের একটা ট্রিক বলতে পারো, কে-র উল্টো পি হয়, পির উল্টো কে হয়, ঠিক আছে। সিমিলারলি এর উল্টো ভি হয়, ওই জন্য দুবার ভি আছে, আর এনের উল্টো আমাদের এম হয়। আমরা যদি প্রথম থেকে গুনি তাহলে এনকে আমরা 14 নম্বরে পাবো, এবং যদি আমরা শেষ থেকে গুনি তাহলে আমরা এমকেও 14 নম্বরে পাবো। সুতরাং এই দুটোর মধ্যে কারো কোনো প্রবলেম নেই। ঠিক সেমভাবে PEAL লেখা হয়েছে, ঠিক আছে। পিলকে কী কোডিং করা হবে দেখো, তাহলে পি এর উল্টো কে, একটু আগে দেখলাম, এর উল্টো ভি,
এর উল্টো হয় জেড, আর এল এর উল্টো কী হয়? এল এর উল্টো হয় তোমাদের হচ্ছে ও। কী করে হয় দেখো, এল ও ভি, এই কোডিংটা মনে রাখবে, ঠিক আছে? আগে বলেছি এল এর উল্টো ও হয়, ও এর উল্টো এল হয়। সিমিলারলি ভি এর উল্টো ই হয়, ই এর উল্টো ভি হয়, ঠিক আছে? এল ও ভি, লাভ, এভাবে তোমার মনে রাখতে পারো। তো পিলের যে কোডিং হবে সেটা হচ্ছে কে ভি জেড ও হবে, অর্থাৎ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। পরের প্রশ্ন চলো। আচ্ছা, এইখান থেকে কিন্তু তোমাদের এনটিপিসি সিবিটি 2 এর রিজনিং স্টার্ট হচ্ছে, ঠিক আছে? শিফট কি, কত লেভেলের প্রশ্ন সেটা তোমাদের প্রথমে সব বলে দিয়েছি, ট্রাই করো নিজেরা। এনটিপিসি সিবিটি 2 এর যে প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি, সেই সিবিটি 2 এর কিন্তু 7 দাগ থেকে রিজনিং স্টার্ট হচ্ছে, ঠিক আছে? ওই শিফটের, চলো ট্রাই করো। এটা হচ্ছে প্রথম রিজনিং। দাগ নম্বরগুলো ম্যাচ করাবে না, দাগ নম্বর পরপর নেই, প্রথম কথা। যে দাগে যে প্রশ্ন আছে সেইভাবে রেখে দিয়েছি, দাগ নম্বরগুলো জাস্ট রাখা, যাতে তোমরা বলতে পারো যে এই প্রশ্নে স্যার এই মিস্টেক হয়েছে বা এই প্রশ্ন আমরা বুঝতে পারিনি, ঠিক আছে? তোমরা যাতে আমাকে বলে দিতে পারো। চলো ট্রাই করো। লিও, কেসি, পামেলা, আলিসা, অ্যান্ড্রু, এরা 5 বন্ধু এবং প্রত্যেকে বিভিন্ন ফল পছন্দ করে। ভেরি ইজি প্রশ্ন, ট্রাই করো। দেখো ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি। কি বলছে দেখো, বলেছে যে এবং এদের বিভিন্ন পেশাও রয়েছে। আচ্ছা, যিনি নাশপাতি পছন্দ করেন তিনি একজন অধ্যাপক। তো চলো আমরা লিখি, যিনি নাশপাতি পছন্দ করেন তিনি একজন অধ্যাপক। ওকে। নেক্সট বলছে যিনি আম পছন্দ করেন তিনি একজন গায়ক বা চিকিৎসক। আম যিনি পছন্দ করেন তিনি আইদার গায়ক অথবা তিনি একজন চিকিৎসক। নেক্সট বলছে লিও আপেল পছন্দ করে। তাহলে দেখো একজনকে পাওয়া গেল যার নামও আছে, সে হচ্ছে লিও, আর সে কী পছন্দ করে? সে পছন্দ করে আপেল, ঠিক আছে? আচ্ছা, লিও আপেল পছন্দ করে, কিন্তু সে নর্তক বা চিকিৎসক নয়। তাহলে সে নর্তক নয় বা সে চিকিৎসক নয়। চিকিৎসক তো হবেই না, কারণ চিকিৎসক আম পছন্দ করে, আমরা একটু আগেই দেখলাম এখানে বলা আছে। নেক্সট বলছে কেসি একজন গায়ক, ঠিক আছে? কেসি কি একজন গায়ক, তো মানে কেসি আম গায়ক এই অপশানটায় বসতে পারে, ঠিক আছে? অ্যান্ড্রু নাশপাতি পছন্দ করে, এখানে বলাই রয়েছে, তাই এ ফর অ্যান্ড্রু, এ নাশপাতি পছন্দ করে, এটা আমাদের ক্লিয়ার আউট হয়ে গেল। যিনি একজন গায়ক তিনি অ্যাপ্রিকট পছন্দ করেন। তাহলে দেখো যিনি গায়ক তিনি অ্যাপ্রিকট পছন্দ করেন, তার মানে আম যে পছন্দ করে সে গায়ক নয়, সে একজন চিকিৎসক। বেরিয়ে গেল, এখান থেকে আমরা কেটে দিলাম। আর যে গায়ক সে কী পছন্দ করে? সে অ্যাপ্রিকট পছন্দ করে, ঠিক আছে? আর গায়ককে একটু আগে দেখলাম কেসি হচ্ছে আমাদের গায়ক, ঠিক আছে? আচ্ছা, অ্যালিসা স্ট্রবেরি পছন্দ করে, তো অ্যালিসা আলাদা করে বসবে, এল ফর অ্যালিসা লিখলাম, অ্যালিসা পছন্দ করে স্ট্রবেরি, ঠিক আছে? আর অ্যালিসার পেশা কী হবে তাহলে? এখানে দেখো বলা আছে নর্তক, নর্তক হচ্ছে অ্যালিসার পেশা হবে, ঠিক আছে? নর্তক। আচ্ছা, নর্তক যদি অ্যালিসার পেশা হয় তাহলে লিওর পেশা কী হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পামেলা আমাদের আম খায় এবং পামেলা আমাদের চিকিৎসক হয়ে যাচ্ছে, সেটা দিয়েই প্রশ্ন পড়েছে। পেশায় চিকিৎসককে, পামেলাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, লিওর পেশাটা একটু বার করে দিই। লিও হচ্ছে অভিনেতা, একটাই পেশা আমাদের এখানে বাকি আছে, সেটা হচ্ছে অভিনেতা। তো লিও আমাদের অভিনেতা হবে, ঠিক আছে? অভিনেতা এসে গেল, ক্লিয়ার আউট হয়ে গেল। ওকে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটা কিন্তু একটু টাফ লেভেল প্রশ্ন, মানে অনেক বেশি ইনফরমেশান আছে। তোমরা অনেকেই বলবে স্যার স্কিপ করে যাব। দেখো পরীক্ষা হলে কী করবে পরের কথা, এখন চেষ্টা করো এবং নিজের সঙ্গে চ্যালেঞ্জ করে দেখো এটাকে 1 মিনিটে ট্রাই করতে পারো কি না, ঠিক আছে? নিজের সঙ্গে চ্যালেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, ট্রাই করো। আমি ওই জন্য অপশান তুলিনি তোমাদের জন্য। ওকে, দেখো এখানে কী বলেছে, ভিডিওটা পজ করে ট্রাই করো। বলেছে 8 জন ব্যক্তি আছে, তো 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8, ঠিক আছে? আমার সঙ্গে ট্রাই করো, কোনো অসুবিধা নেই, ট্রাই করে দেখো। আর এটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টই, তার সঙ্গে এক্সট্রা কিছু ইনফরমেশান অ্যাড করা হয়েছে। তো দেখো এখানে বলছে যে রাজু বসে আছে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে? রাজু বসে আছে প্রীতির বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তা আমরা একটা কাজ করছি, যেহেতু সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, বলা আছে দেখো সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এগুলো এক লহমায় দেখে চিনে নিতে হবে। এইসব পড়তে পড়তে যাবো না, 8 জন 8 জন এমন করতে করতে যাবো না। বৃত্তাকার টেবিল দেখবো, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে দেখবো, এখানে 8 জন আছে, এই 3টে জিনিস, অর্থাৎ খুব দ্রুত ছেঁকে নিতে হবে মূল ইনফরমেশানগুলো কী, যেগুলো থেকে আমি কী করতে পারি, প্রসিড করতে পারি ফার্দার, ঠিক আছে? তো আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি প্রীতি আছে এই পয়েন্টে, পি ফর প্রীতি। নেমগুলো সব আমি ইংলিশে লিখবো, মানে একটা করে লেটার দিয়ে, আর পেশাগুলো আমি সব বাংলা লিখবো, তাতে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা তোমরাও করতে পারো, আমি যখন করতাম তখন দেখতাম গুলিয়ে যেত, ওই জন্য এইভাবে করলে সুবিধা হয়। তো পি ফর প্রীতি। রাজু বসে আছে প্রীতির বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তো প্রীতির বাম দিক এদিকে যাবে, রাজু তার মানে এই পয়েন্টে বসবে।
নেক্সট বলছে ডিন বসে আছে, দেখো ডিন কিন্তু কোনো নাম নয়, ডিন বেসিক্যালি পেশা। এই যে অনেকের এই 8 জনের 8টা পেশা আছে, আমাদের একটা পেশা হচ্ছে ডিন, ঠিক আছে, এই যে ডিন। তো ডিন বসে আছে প্রীতির বাম দিক, ঠিক বাম দিকে আছে, তার মানে এই পয়েন্টে এইখানে যে বসে আছে সে হচ্ছে ডিন, ডয়সি দন্তান্ন। নেক্সট বলছে ডিন এবং গণেশের মাঝখানে কজন আছে? 3 জন আছে। তো ডিন এখানে যদি বসে 1 2 3, ঠিক আছে, এই পয়েন্টে কে বসবে? গণেশ বসবে। এবার যদি এটা তুমি ডিনের ডান দিক থেকে দেখলে, যদি বাম দিক থেকে দেখো 1 2 3 দেখতে পাচ্ছি এই পয়েন্টটা আমাদের গণেশ বসবে। জাস্ট এ মিনিট, না সরি, এই পয়েন্টই আমাদের গণেশ বসবে। ডান দিক থেকে গেলেও এই পয়েন্টে বসবে, বাম দিক থেকে গেলেও এই পয়েন্টে বসবে, কারণ ডিন এবং গণেশের মাঝখানে 3 জন থাকবে। সো এদিকে যাওয়া এদিকে, গণেশ আমার এখানেই বসবে, জি ফর গণেশ। নেক্সট কী বলছে দেখো, ঠিক আছে, আচ্ছা, ইঞ্জিনিয়ার ও গণেশের মাঝখানে একজনই আছে, তাহলে দেখো গণেশ যদি এইখানে বসে তাহলে হতে পারে ইঞ্জিনিয়ার এইখানে বসলো, ঠিক আছে, গণেশ যদি এইখানে বসে হতে পারে ইঞ্জিনিয়ার এইখানে বসলো, দুটোই পসিবল, ওই জন্য আমি দুটোই লিখে রাখলাম। নেক্সট বলছে যে আচ্ছা ইঞ্জিনিয়ারকে একটা কাজ করো, হর্ষই ফর ইঞ্জিনিয়ার দিয়ে রাখো, হর্ষই, এখানেও হর্ষই, ঠিক আছে, হর্ষই। নেক্সট কী বলছে, প্রকাশক বসেছে ইঞ্জিনিয়ারের ঠিক ডান দিকে। যদি ইঞ্জিনিয়ার এখানে বসে তাহলে ডান দিক মানে এইখানে কে বসবে? প্রকাশক বসবে। আর এখানে যদি ইঞ্জিনিয়ার বসে, যদি ইঞ্জিনিয়ার ভেতর দিকে মুখ করে আসে, প্রকাশক এইখানে, তার মানে রাজু হয়ে যাচ্ছে এক্ষেত্রে প্রকাশক। ওকে, দেখো দুটো তো একসাথে পসিবল হতে পারে না, যে কোনো একটা থাকবে, লাস্টে কেটে বেরিয়ে যাবে। নেক্সট বলছে মধুর বসেছে প্রীতির ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। তো প্রীতি এইখানে বসে আছে, মধুর তার মানে এই পয়েন্টে বসবে, এম ফর মধুর, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ঈশা হলো ডিন। আচ্ছা এই দেখো একজনকে পাওয়া গেল, আই ফর ঈশা, ঈশা হচ্ছে আমার ডিন। নেক্সট বলছে রোহিত ও জনক একে অপরের ঠিক পাশে বসে আছে, ঠিক আছে। আচ্ছা এই যে এটা কিন্তু রাজু ছিল, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু রাজুও আছে রোহিতও আছে, ফলে গোলাবে না, ঠিক আছে। রোহিত এবং জনক একে অপরের পাশাপাশি বসে আছে। দেখো ইংলিশ নামগুলো হচ্ছে সব এখানে পার্সনের নাম, ঠিক আছে। তার দেখো দুটো পাশাপাশি জায়গা ফাঁকা কোথায় আছে, এই পয়েন্টে দেখো দুটো পাশাপাশি জায়গা আমার এখানে ফাঁকা আছে, এই জায়গায় দেখো, ঠিক আছে, এই জায়গায়। ওকে ক্লিয়ার, কারণ দেখো এখানে ফাঁকা আছে কিন্তু এখানে নেই, এখানে ফাঁকা নেই, এখানে ফাঁকা আছে, মানে এই দুটো জায়গায় আমার যে কোনো একটাতে রোহিত বসবে বা যে কোনো একটাতে জনক বসবে, ঠিক আছে। আর বলছে রোহিত এবং জনক কেউই আমার ইঞ্জিনিয়ার নয়, তার মানে এই পয়েন্টটা আমার ইঞ্জিনিয়ার উঠে যাবে, তার মানে এই পয়েন্টটা আমার প্রকাশকও উঠে যাবে। তো এই জায়গায় আমি যদি রোহিতকে বসাই, আমি এখানে জানি না রোহিত এখানে বসবে কি না, তাহলে এই পয়েন্টটা আমার জনককে বসাতে হবে, ঠিক আছে। এই দুটোকে একটু এখানে দিয়ে রাখলাম, কোনো একটা সাইন দিয়ে রাখবে যাতে এরা কিন্তু কনফার্ম নয়, কারণ এই জায়গায় রোহিত বসবে না, এই জায়গায় রোহিত বসবে, কনফার্ম নয়। সিমিলারলি এই জায়গায় জনক বসবে না, এই জায়গায় জনক বসবে, কনফার্ম নয়। কিন্তু একটা জিনিস কনফার্ম, এরা কেউ ইঞ্জিনিয়ার নয়, তাহলে ইঞ্জিনিয়ারের জন্য এখানে প্রকাশক ছিল, তাহলে এই হয়ে যাবে প্রকাশক, এই যে মধুর, আর এই হয়ে যাবে আমাদের ইঞ্জিনিয়ার, ঠিক আছে। অথবা আমরা এই জায়গায় পেশাটা কনফার্ম করে ফেলেছি। নেক্সট বলছে জেনারেল ম্যানেজার বসে আছে রাজুর ঠিক বাম দিকে, তাহলে রাজু হচ্ছে এই, রাজুর ঠিক বাম দিকে বসে আছে জেনারেল ম্যানেজার, ঠিক আছে, রাজু এই, তার মানে এই রোহিত যদি এখানে বসে তাহলে রোহিত হয়ে যাবে এখানে জেনারেল ম্যানেজার। এখন দেখো আমরা জানি না রোহিত এখানে বসবে কি না, জেনারেল ময়কা দিলাম, ঠিক আছে, যদিও ম্যানেজার ময়জাফলা হওয়া উচিত। আচ্ছা চলো ময়জাফলা, ঠিক আছে। এই নেক্সট বলছে ইউনিয়ন নেতা বসে আছে প্রকাশকের ঠিক ডান দিকে। তো এই হচ্ছে আমাদের প্রকাশকের ঠিক ডান দিকে মানে গণেশ হচ্ছে আমাদের ইউনিয়ন নেতা। হর্ষই বলে ছাড়বে না, কারণ দুবার হর্ষই হয়ে যাবে, ইঞ্জিনিয়ারেও আমরা হর্ষই লিখেছিলাম, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার। সময় থাকলে পুরো নাম লিখবে, না হলে লিখবে না, ঠিক আছে। নেক্সট বলছে যে গবেষক বসেছে ইঞ্জিনিয়ারের ঠিক পাশেই, তার মানে এই হচ্ছে গবেষক, গ ফর গবেষক, ঠিক আছে, গ ফর গবেষক, ঠিক আছে। আমার প্রীতি হচ্ছে গবেষক। রোহিত বসেছে পাইলটের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এই হচ্ছে রোহিত, ঠিক আছে। এবার দেখো এই দিকে কোথাও আমাদের কোনো অকুপেশন ফাঁকা নেই, একমাত্র রাজুর অকুপেশন ফাঁকা আছে। এই জায়গায় আমাদের যে বসবে সে জেনারেল ম্যানেজার হবে, এই জায়গায় আমাদের কে বসবে, যতীন বা সামওয়াট কে ছিল, জনক ছিল, জনক এখানে বসবে, ঠিক আছে। এবার দেখো আমরা যদি রোহিতকে এই জায়গায় বসাই, এই পয়েন্টে যদি আমরা রোহিতকে বসাই, ঠিক আছে, এই জায়গায় আমরা সাপোজ ধরো আমরা রোহিতকে বসলাম এই জায়গায়, ঠিক আছে, তাহলে বলছে রোহিত বসেছে পাইলটের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। আচ্ছা তার মানে কোনো একটা কিছু প্রবলেম হয়েছে। গবেষক বসেছি ইঞ্জিনিয়ারের ঠিক পাশেই, দাঁড়াও একবার চেক আউট করে নেওয়াটা দরকার। অনেক সময় কী হয়, এখানে অনেকগুলো হিন্টস আছে, ট্রাই করা যাক, হয়তো কোথাও কোনো কিছু মিসিং আউট হয়ে গেছে। দেখো ডিন বসেছে প্রীতির ঠিক বাম দিকে, তো ডিন বসেছে প্রীতির ঠিক বাম দিকে, ওকে। ডিন ও গণেশের মাঝখানে 3 জন আছে, ডিন এবং গণেশের মাঝখানে 3 জন আছে, ওকে।
ইঞ্জিনিয়ার ও গণেশের মাঝখানে একজনই বসে আছে, ইঞ্জিনিয়ার এবং গণেশের মাঝখানে একজনই বসে আছে, তাও ওকে। নেক্সট বলেছে যে ঈশা হলো ডিন, রোহিত এবং জনক একে অপরের পাশে বসে আছে, তাও ওকে। নেক্সট বলছে যে রোহিত বা জনক কেউ ইঞ্জিনিয়ার নয়, কেউ ইঞ্জিনিয়ার হয়নি। জেনারেল ম্যানেজার বসে আছে রাজুর ঠিক বাম দিক হচ্ছে এইটাই, এখানে জেনারেল ম্যানেজার বসে আছে। নেক্সট বলছে ইউনিয়ন নেতা বসেছে প্রকাশকের ঠিক ডান দিকে, এই যে বসে আছে, ওকে। নেক্সট বলছে যে আচ্ছা, এই জায়গায় মিস্টেক হয়েছে, দেখো আমি খেয়াল করিনি। এখানে বলেছে ইউনিয়ন নেতা বসে আছে প্রকাশকের ডান দিকে দ্বিতীয় স্থানে, বেরিয়ে গেল ভুল। ঠিক আছে, চলো, এখানে আমাদের মিস্টেক হয়েছিল। ওকে, এখানে আমাদের মিস্টেক হয়েছে, তার মানে প্রকাশক এইখানে যদি থাকে, ইউনিয়ন নেতা এইখানে বসবে। ঠিক আছে, এই পয়েন্টে হবে আমাদের ইউনিয়ন নেতা। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে, এই পয়েন্টে আমাদের ইউনিয়ন নেতা হবে। প্রকাশক যদি এখানে থাকে, তার ডান দিক থেকে দ্বিতীয় স্থান মানে এখানে আমাদের ইউনিয়ন নেতা হবে। বলছে গবেষক বসেছে ইঞ্জিনিয়ারের ঠিক পাশেই, গবেষক বসেছে, ওকে। আর বলছে রোহিত বসেছে পাইলটের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। ঠিক আছে, তার মানে দেখো পাইলট হচ্ছে এই ব্যক্তি, এই গণেশ হচ্ছে আমাদের পাইলট। ঠিক আছে, তাহলে পাইলটের ডান দিক থেকে দ্বিতীয় স্থান মানে এইদিকে কে বসবে, রোহিত বসবে। তার মানে জনককে আমরা যে এখানে বসেছিলাম ঠিকই ছিল, জনক তার মানে এখানেই বসবে। ক্লিয়ার, জনক তার মানে আমাদের এখানেই বসবে। আচ্ছা, আর আমাদের রাজুর তাহলে কি বাকি আছে, আচ্ছা চন্দন একজন আছে, তার মানে চন্দন হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার, এই জায়গায় হবে চন্দন, সি ফর চন্দন হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার। রাজুর পেশা বাকি আছে, রাজুর পেশা কি, ডাক্তার হচ্ছে রাজুর পেশা। আচ্ছা, ডয়াকার বলে লিখি, ঠিক আছে, ডাক্তার হচ্ছে রাজুর পেশা। দেখো সব কটাই আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ছোট্ট একটা মিস্টেক ছিল, আমি দ্বিতীয় স্থানটা দেখতে পাইনি। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষার সময় যেন এরকম ভুল না হয়। তো দেখো কি বলেছে এখানে, তোমাদের ডিনের সাপেক্ষে চন্দনের অবস্থান কি, এ হচ্ছে ডিন, চন্দনের অবস্থান নেই, তাহলে ডিনের আমরা দেখতে পাচ্ছি রাইটে দ্বিতীয় স্থানে চন্দন বসে আছে, সেটাই এখানে বলেছে, ডান দিক থেকে দ্বিতীয়। কারেক্ট অ্যান্সার আমাদের এইটাই হবে। ওকে, চলো পরের প্রশ্ন, এটাই একমাত্র টাফ প্রশ্ন আমার মনে হয় সারা এই আমাদের যা সেশন আছে তাতে আছে। চলো পরের প্রশ্ন। সকল পাথর হলো চুড়ি, কোনো চুড়ি আংটি নয়, কিছু আংটি হলো হার। ট্রাই করো, এখানে একটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, মানে নেগেটিভ রিলেশন আসবে, নো রিলেশন নয় কিন্তু নেগেটিভ রিলেশন। পজ করে ট্রাই করো। দেখো বলছে সব পাথর, পি ফর পাথর, সব পাথর হচ্ছে তোমাদের চুড়ি, সি ফর চুড়ি। আর বলছে কোনো চুড়ি কি নয়, আংটি নয়, এ ফর আংটি। ঠিক আছে, আর বলছে কিছু আংটি হচ্ছে হার, এইচ ফর হার। ঠিক আছে, এইচ ফর হচ্ছে আমাদের হার। আচ্ছা, কিছু চুড়ি হলো পাথর, তো ডেফিনেটলি কিছু চুড়ি পাথর তো বটেই, কারণ চুড়ির কিছু অংশ পাথর দখল করে আছে। নেক্সট বলছে কিছু হার হলো চুড়ি। ঠিক আছে, দেখো কিছু হার চুড়ি নয় যদি বলতো তাহলে কারেক্ট হতো, কারণ হারের যে পার্টটা আংটির মধ্যে আছে সেই পার্টটা কিন্তু চুড়ি নয়। ঠিক আছে, হারের যে পার্টটা, এই যে পার্টটাকে আমি দেখো এখন দাগ দিচ্ছি, এই পার্টটা কিন্তু আমাদের চুড়ি নয়, কিন্তু বাকি হার্টগুলো চুড়ি কি না সেটা নিয়ে কোনো ইনফরমেশান দেওয়া নেই, সেই জন্য আমরা এখানে এটাকে কেটে দেবো, ওই জন্যই আমাদের বলেছে 1 নম্বরটা কারেক্ট। ঠিক আছে, ঠিকই আছে অ্যান্সার। পরের প্রশ্নে চলো। 4 জন আছে এবং তারা একটা বর্গাকার টেবিলের 4 কোণায় বসে আছে, 2 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে আর 2 জন কেন্দ্রের বিপরীতে মুখ করে বসে আছে। ট্রাই করো নিজেরা, ভালো প্রশ্ন। 4 জনই কিন্তু কোণায় বসে আছে, কেউ কিন্তু মাঝখানে বসে নেই। ওকে, পজ করে ট্রাই করো। দেখো একটা বর্গাকার টেবিল আছে, ঠিক আছে, জানি না কেন ডিজিটাল বোর্ডের এই পার্টটাতে কোনো প্রবলেম আছে যে কারণে কাজ করছে না, দেখছি। ঠিক আছে, চলো, ওকে, যাই হোক 4 জন 4 কোণায় বসে আছে, 1 2 3 and 4। তো বলছে যে তাদের মধ্যে 2 জন বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে, আর 2 জন কেন্দ্রের বিপরীতে মুখ করে বসে আছে। রানু বসে আছে তন্ময় ও শ্বেতা উভয়ের ঠিক ডান দিকে। আচ্ছা, তন্ময় এবং শ্বেতা উভয়েরই ডান দিকে বসে আছে। একাগ্রের ঠিক ডান দিকে শ্বেতা বসে আছে, তন্ময় একাগ্রের ঠিক বাঁ দিকে বসে আছে। একাগ্র কেন্দ্রের দিকে মুখ করে বসে নেই, এইটাই আমার দরকার ছিল। কোনো একজন দরকার যে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে আর কি নাকি নেই সেইটা আমার লেখা থাকবে, তাহলেই আমার কেল্লা ফতে। তো আমি একাগ্রকে একটা কাজ করছি, এখানে বসে দিচ্ছি একাগ্র, এ ফর একাগ্র। এবার দেখো তন্ময় একাগ্রের ঠিক বাঁ দিকে বসে আছে, ঠিক আছে, তার মানে তন্ময় এই পয়েন্টে বসে থাকবে।
কারণ একাগ্রের বাম দিকে এদিকেই পড়বে, ঠিক আছে। এখন তন্ময় কোন দিকে বসে আছে আমার জানা নেই, একাগ্রের ঠিক ডান দিকে শ্বেতা বসে আছে, তো শ্বেতা আমার এইখানে বসবে, SH পর শ্বেতা। শ্বেতার মুখ আমি করবো না, কিন্তু আমি জানি না যে শ্বেতা কোন দিকে তাকিয়ে বসে আছে, কারণ বলা নেই যে পাশাপাশি যে আছে তারা বিপরীতমুখী হয়ে বসবে, এসব কিছু বলা নেই। তো শ্বেতাকে শ্বেতার জায়গায় থাকতে দাও। এবার তুমি প্রথম দিকে চলে যাও, এখানে বসে আছে, বলছে যে রানু বসে আছে তন্ময় ও শ্বেতার উভয়েরই ডান দিকে। এখন দেখো তন্ময়কে যদি আমি বাম মানে বাইরের দিকে মুখ করি, তন্ময় যদি এদিকে মুখ হয় তাহলে তন্ময় রাইট পড়বে এদিকে, লেফট পড়বে এদিকে। কিন্তু এদিকে যদি আমি তন্ময়কে রাখি, অর্থাৎ বাইরের দিকে মুখ করে যদি তন্ময় থাকে, তাহলে তন্ময় রাইট পড়ছে এদিকে, আর রাইটে তো অলরেডি একাগ্র বসে আছে, সুতরাং রানু তো এখানে বসতে পারবে না, তাহলে তন্ময় ভেতর দিকে মুখ করবে আর রানু এই পয়েন্টে বসবে, ঠিক আছে। আর বলেছে শ্বেতা উভয়েরই ডান দিকে বসে আছে। এখন দেখো শ্বেতাকেও আমাকে বাইরের দিকে মুখ করাতে হবে, তাহলেই শ্বেতার ডান দিক কোন দিকে পড়বে, এদিকে পড়বে। এবার দেখো দুজন যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে মুখ করে আছে, তাহলে বাকি দুজন ভেতর দিকে মুখ করবে, সুতরাং দেখো তন্ময় এবং রানু করবে ভেতর দিকে মুখ, আর একলব্য এবং শ্বেতা করবে বাইরের দিকে মুখ। ক্লিয়ার হয়েছে? সো এক্সট্রা এই আঁকাগুলো আমি মুছে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যারেঞ্জমেন্ট হবে। এবার বলছে চারজনের মধ্যে কারা কেন্দ্রের দিকে মুখ করে বসে নি, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ শ্বেতা এবং একাগ্র এরাই কেন্দ্রের দিকে মুখ করে বসে নি। কারা বসে আছে, তন্ময় এবং রানু বসে আছে। ওকে, ভালো প্রশ্ন, প্র্যাকটিস না থাকলে কিন্তু গোলাবে। এই ধরনের প্রশ্ন সবসময় রাখবে, কোনো একজনকে খোঁজার চেষ্টা করবে যে কেন্দ্রের দিকে মুখ করে বসে নেই বা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এরকম কিছু লেখা থাকবে, ঠিক আছে। অনেক সময় মনে রাখবে এই ধরনের প্রশ্ন আরও টাফ করা যায়, কারণ সেখানে যদি এই পয়েন্টটা নাই লেখা থাকে তাহলে কিন্তু তোমাকে বারবার সাজিয়ে সাজিয়ে দেখতে হবে কোন অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সমস্ত এখানে যে কটা পয়েন্ট বলা আছে কারেক্ট হচ্ছে, তখন কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। এই ধরনের প্রশ্ন আরও টাফ করে IBPS আগেও অনেকবার পড়েছে, রেলওয়ের প্রশ্ন ছাড়াও। IBPS মানে ব্যাংকের প্রশ্ন, ব্যাংকে এরকম ধরনের প্রশ্ন পড়েছে, তখন এটা লেখা থাকে না, ঠিক আছে, তখন কিন্তু আরও চাপ হয়ে যায়। চলো পরের প্রশ্ন। চলো, এটা একটা লেটার সিরিজ টাইপের কোডিং ডিকোডিং, ট্রাই করো। কোডিং ডিকোডিং হচ্ছে আর্লিয়েস্ট টাইপ অফ রিজনিং, যবে থেকে রিজনিং শুরু হয়েছে তবে থেকে এটা পড়ছে, ঠিক আছে, এখনও পড়া বন্ধ হয়নি। দেখো বলছে যে PJEB, ঠিক আছে, আর SQHI এই তোমাদের রয়েছে, ঠিক আছে। তো P হচ্ছে আমাদের 16, J হচ্ছে আমাদের 10, E হচ্ছে আমাদের 5, B হচ্ছে আমাদের 2, S হচ্ছে আমাদের 18, Q হচ্ছে আমাদের 17, H হচ্ছে আমাদের 8, I হচ্ছে আমাদের 9। আচ্ছা সরি, S আমাদের 18 কেন হলো, S আমাদের তো 19, ঠিক আছে। তো কী হচ্ছে দেখো এখানে বেসিক্যালি J10 Q17, আচ্ছা কী হয়েছে, এটা +3, এটা +7, এটা +3, এটা +7, আচ্ছা +3, সরি ঠিক আছে, +3, জানি না কেন আজকে ডিজিটাল পেনে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা এখানে লিখছি তোমাদের +3 এবং +7 এইভাবে তোমাদের চলছে, ঠিক আছে, +3 +7 +3 +7, ঠিক আছে। চলো দেখা যাক আমাদের লাস্টটা তো তাই হয় কিনা, LRCTতে, ঠিক আছে, এটা 12, এটা 18, এটা 3, এটা হচ্ছে তোমাদের 15। তো +3 করলে এটা হবে 15, ঠিক আছে। 15 মানে হচ্ছে আমাদের, দেখো কাণ্ড, টি আমাদের 15 কেন, টি তো আমাদের 20, 15 হচ্ছে আমাদের ও, ঠিক আছে। আচ্ছা +3 এর সঙ্গে এটা করব তখন +3 হবে, আর পরেরটা করব তখন +7 হবে, আবার হবে আমাদের +3, আর এটা হবে আমাদের +7, ঠিক আছে, +3 +7। আচ্ছা এর সঙ্গে যদি +7 করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 25, ঠিক আছে। 25 হচ্ছে আমাদের ওয়াই এর কোড। নেক্সট হচ্ছে আমাদের 3 এর সঙ্গে আমরা 3 করব, মানে এটা হয়ে যাবে আমাদের 6 মানে হচ্ছে F6। আচ্ছা টি, এটা হচ্ছে আমাদের 7 হবে, মানে 27। এখন দেখো 27 তো হয় না, তাহলে আমরা কি বলেছিলাম 26 হচ্ছে জেড, আর একে আমরা 27 নেবো যদি আমরা এই দিক দিয়েই গুনি, ঠিক আছে। তো আমাদের কারেক্ট আনসার এখানে কী হবে, OYFA, এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে OYFA, এই যে OYFA, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা এটাই কোনোভাবে দাগ নম্বরটা কেটে গেছে, ট্রাই করো নিজেরা। কিছু স্কার্ফ হলো শাল, কিছু শাল হলো মাফলার, ইজি ভেন ডায়াগ্রাম। বলছে কিছু স্কার্ফ হলো তোমাদের শাল, ঠিক আছে, আর কিছু শাল হলো তোমাদের মাফলার। আচ্ছা কিছু স্কার্ফ হলো মাফলার না, কারণ স্কার্ফ আর মাফলারের সার্কেল একে অপরের সাথে ইন্টারসেক্ট করেনি। নেক্সট হচ্ছে কিছু মাফলার হলো শাল, ডেফিনেটলি, তো 2 নম্বরটা আমাদের কারেক্ট হচ্ছে।
পরের প্রশ্ন, 5 জন বন্ধু আছে, অমিত, বাবলু, চিরাগ, দীপক, একলব্য, যাদের বিভিন্ন পেশা আছে এবং তারা কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। ট্রাই করো। এ ধরনের প্রশ্ন করো, তাহলে ইজিগুলো আরও ইজিয়ার লাগবে। পজ করে ট্রাই করো। দেখো বলছে যে একজন মানে এখানে 5 জন আছে, তাই তো? ওকে, 5, 1, 2, 3, 4 অ্যান্ড 5। বাবলু একজন বক্সার এবং দীপক একজন চিকিৎসক। ওকে, ভালো কথা। অমিত বসেছে চিরাগের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। তো চিরাগ যদি এখানে বসে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ওকে, অমিত হচ্ছে এই অমিত, আর অমিত বসেছে চিরাগের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। তার মানে চিরাগ এই পয়েন্টে বসবে। চিরাগ যদি ভেতর দিকে মুখ করে থাকে তাহলে ডান দিকে দিকে থাকবে, তাহলে অমিত এইখানেই বসবে। ঠিক আছে, ওকে। আর কারোর এখনও আমরা পাইনি। আর চিরাগ একজন কোচ আছে, চিরাগ ইজ কোচ, চিরাগ ইজ কোচ, সি ফর কোচ। নেক্সট বলছে বক্সার কখনোই কোচের পাশে বসবে না। তাহলে বাবলু বক্সার, বাবলু ফর বক্সার, এবং বাবলু কখনোই কোথায় বসবে না? সি এর পাশে বসবে না। তো এই জায়গায় আমাদের বি বসবে না, এই পয়েন্টে আমাদের বি বসবে না। ভালো কথা। নেক্সট বলছে যে চিকিৎসক এবং বক্সার একে অপরের পাশে বসেছে। ঠিক আছে, তার মানে দেখো একটা কাজ করতে পারি আমরা এই জায়গায় বক্সারকে দিতে পারি, এই জায়গায় আমরা বক্সারকে দিতে পারি না, এই জায়গায় আমরা বক্সারকে দিলাম, বক্সার। তাহলে চিকিৎসককে আমরা কোথায় দিতে পারি? দীপক একজন চিকিৎসক। ওকে, চিকিৎসককে আমরা এই পয়েন্টে দিতে পারি, দীপক, ডি ফর দীপক, সে একজন চিকিৎসক। ঠিক আছে, চিকিৎসক এখানে গেল। তাহলে এই অ্যারেঞ্জমেন্ট আমাদের ওকে। আর আরেকজন কে আছে আমাদের? একলব্য, এ ফর একলব্য, সে এখানে বসে গেল এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কে বলছে চিরাগের ডান দিকে কে বসেছে। ঠিক আছে, এই যে সি ফর চিরাগ, চিরাগের ডান দিকে কে বসেছে? চিরাগের ডান দিকে একলব্য বসেছে। কারেক্ট আনসার একলব্য হবে। ওকে, চল পরের প্রশ্ন। বলেছে যে প্রদত্ত গুচ্ছটি বাম দিক থেকে ডান দিক অনুযায়ী পড়লে এমন কতগুলো ব্যঞ্জনবর্ণ পাওয়া যাবে যাদের ঠিক পরেই একটা স্বরবর্ণ আছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে অনেক ব্যঞ্জনবর্ণ আছে, তো প্রত্যেকটাকে চেক করব, কিন্তু তা করার থেকে আমরা স্বরবর্ণকে চেক করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এখানে বলেছে একটা ব্যঞ্জনবর্ণ আছে আর ঠিক পরেই থাকবে স্বরবর্ণ, আমরা তা না চেক করে এটা চেক করব স্বরবর্ণ আছে আর ঠিক তার আগে আছে ব্যঞ্জনবর্ণ, কোনটা হবে। ঠিক আছে, মনে রাখবে এখানে বলেছে বাম দিক থেকে ডান দিকে পড়লে, অর্থাৎ বাম দিকে ব্যঞ্জনবর্ণ, ডান দিকে স্বরবর্ণ থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা চালাক, তো আমরা ডান দিকে ব্যঞ্জনবর্ণ মানে স্বরবর্ণ আর বাম দিকে ব্যঞ্জনবর্ণ নেব। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো এখানে এ দেখো ও একটা স্বরবর্ণ, তার আগে কি ব্যঞ্জনবর্ণ আছে? আছে, তাহলে এটা একটা জুটি হলো আমাদের। নেক্সট দেখো কে আই, এ দেখো একটা জুটি, কারণ আই তার আগে দেখো ব্যঞ্জনবর্ণ রয়েছে। তারপর দেখো পি, এ একটা জুটি, ই আছে তার আগে একটা ব্যঞ্জনবর্ণ আছে। তারপরে দেখো জি ও, ও আছে তার আগে একটা ব্যঞ্জনবর্ণ আছে। তারপরে দেখো বি ইউ। ঠিক আছে, স্বরবর্ণ তার আগে ব্যঞ্জনবর্ণ, তো কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তো 5 এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে কি বলেছিল? এখানে বলেছে ব্যঞ্জনবর্ণ থাকবে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। ঠিক আছে, তখন কি থাকবে? ব্যঞ্জনবর্ণ থাকবে, আর তার ঠিক পরে থাকবে আমাদের স্বরবর্ণ মানে ভাওয়েল। ব্যঞ্জনবর্ণ আছে কনসোনেন্ট, স্বরবর্ণ হচ্ছে ভাওয়েল, তার মানে সিভি এই কম্বিনেশন আমাদের থাকবে, সি এর পরে ভি থাকবে। এবার আমরা চালাক, আমরা কনসোনেন্ট চেক করবো না, কারণ অনেক কনসোনেন্ট আছে, আমরা ভাওয়েল চেক করব। ভাওয়েল চেক করবো আর দেখবো তার আগে কনসোনেন্ট আছে কিনা, দুটো সেমই হলো। এই অ্যারেঞ্জমেন্ট আর এই অ্যারেঞ্জমেন্ট আমাদের সেমই হলো, তো ভাওয়েল চেক করলাম আর দেখলাম তার আগে কনসোনেন্ট আছে কিনা। দেখে নাও, ডি ও, ও এর আগে কনসোনেন্ট, আই, আয়ের আগে কে কনসোনেন্ট, ই, ই এর আগে পি কনসোনেন্ট, ও এর আগে জি কনসোনেন্ট, ইউ, ইউ এর আগে বি কনসোনেন্ট। করকম মানে কটা কেস দেখা গেল এখানে? 5টা। রাইট অ্যান্সার 5 হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটা ভার্টিক্যাল সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে, ট্রাই করো। 7 তলা ভবন আছে, একদম নিচেরটা হচ্ছে 1 আর সব থেকে উপরেরটা হচ্ছে 7। এ বি সি ডি ই এফ এদেরকে আলাদা করে রাখা হয়েছে। এটা একটা টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, আচ্ছা 1 2 3 4 5 6, একটা জিনিস খেয়াল করো, 7টা তলা আছে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে 6 জনকে, তার মানে কোনো একটা তলা ফাঁকা যাবে। একটু টাফ, ঠিক আছে, ভালো লেভেলের প্রশ্ন, ট্রাই করো। ওকে, দেখো কি বলছে, 1 2 3 4 5
6 অ্যান্ড 7, 7টা তলা আছে। একটা লাইনের দিকে আমার প্রথমেই চোখ পড়লো, এই জায়গাটা, এই লাইনটার দিকে। 3 নং ফ্লোরের নিচে কোনো ফ্লোর ফাঁকা নেই, তার মানে 3 নম্বর ফ্লোরের নিচে অর্থাৎ 1 2 3 কিন্তু বুক হবে, অর্থাৎ 4 5 6 7-এর মধ্যে কোনো একটা খালি যাবে। ঠিক আছে, এই লাইনটা থেকে আমি এটা বুঝে গেলাম। এবার বলছে ভবনের একটি ফ্লোর খালি আছে, দেখাই যাচ্ছে 7টা ফ্লোর আর 6 জন আছে, তো একটা তো খালি থাকবেই। বি আছে 6-এ, তো বি 6-এ যখন আছে, সরি, তার মানে 6 তো খালি নয়। নেক্সট বলছে যে 3 নং ফ্লোরের নিচে কোনো ফ্লোর খালি নেই, এটা তো আমরা এখানে চেক করে নিলাম। কোনো বিজোড় সংখ্যাযুক্ত ফ্লোর খালি নেই, তার মানে ভালো করে বোঝো, তার মানে কি, তার মানে হচ্ছে 5 খালি যাবে না, ঠিক আছে, 7ও খালি যাবে না, তার মানে ডেফিনেটলি 4 খালি যাবে। 3 2 আর 1 ফাঁকা নেই, ভর্তি। আর বলেছে কোনো বিজোড় সংখ্যাযুক্ত ফ্লোর খালি নেই, তার মানে 5 এবং 7 তো খালি হতে পারে না, 6 তো অলরেডি ভর্তি, তার মানে 4ই আমাদের ফাঁকা যাবে। এখানে তোমাদের বলেছে কোন ফ্লোরটা ফাঁকা যাবে, 4ই অ্যান্সার হবে, আর বাকিগুলো পড়ার দরকারই নেই। ঠিক আছে, এখানেই আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন ইনইকুয়ালিটি, চলো ট্রাই করো। নেক্সট প্রশ্ন ইনইকুয়ালিটির প্রশ্ন, ট্রাই করো। দেখো, তোমাদের বলছে জেড ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্স, ঠিক আছে, জেড এই, ঠিক আছে, আর এক্স হচ্ছে এই। তো দেখতে পাচ্ছ এদের মাঝখানে বিপরীত সাইন রয়েছে, সো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। নেক্সট বলছে তোমাদের যে এফ গ্রেটার দ্যান এইচ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এফ আর এই হচ্ছে আমাদের এইচ। দেখতে পাচ্ছি এর মাঝখানেও বিপরীত সাইন রয়েছে, তো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। মনে রাখবে যখনই অল্টারনেট কোনো সাইন থাকবে, বিপরীতমুখী যখন কোনো সাইন থাকবে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে, বা এটা হতে পারে, এরকম যদি কোনো সাইন থাকে সেটা বিপরীতমুখী, যে কোনো সাইন হতে পারে, যে কোনো সাইনের সঙ্গে যে কোনো সাইন হতে পারে, দুটো সাইন একই হতে পারে, ঠিক আছে, যাই হোক না কেন, কিন্তু যদি বিপরীতমুখী হয় তাহলে নো রিলেশন। আর নো রিলেশন হলে আমরা কোনো কনক্লুশন বেরই করতে পারি না, কোনো সিদ্ধান্তে আমরা আসতেই পারি না এইগুলো হলে, সুতরাং এখানে দুটোই কেটে যাবে। ঠিক আছে, এই জন্য এখানে কী হলো, সিদ্ধান্ত 1 বা 2 কোনোটাই এখানে কারেক্ট নয় বা সত্য নয়। ওকে, চলো পরের প্রশ্ন। 44 দাগ, একটি সাংকেতিক ভাষায় ম্যাঙ্গোকে যদি ওটা লেখা যায়, অ্যাপেলকে যদি এটা লেখা যায়, তাহলে পিয়ার্সকে কী লেখা যাবে, ট্রাই করো। পিয়ার্স মানে হচ্ছে নাশপাতি, ঠিক আছে, চলো কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন, বেশিক্ষণ টাইম দেওয়া সম্ভব নয়। ম্যাঙ্গো, রাইট, ম্যাঙ্গো, ম্যাঙ্গো जाता है, NCQKT। আচ্ছা, এম হচ্ছে তোমাদের আমরা জানি 13, এটা 1, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 14, জি হচ্ছে 7, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 3, কিউ হচ্ছে 17, কে হচ্ছে 11, এটা হচ্ছে তোমাদের 20, ঠিক আছে। তো কী করা হয়েছে দেখো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমার 1 প্লাস করা হয়েছে, তারপরটা 2 প্লাস করা হয়েছে, তারপরটা 3 প্লাস করা হয়েছে, তারপর 4, তারপর 5, আর কিছু আছে, 1 2 3 4 এবং 5-এ গিয়ে থেমেছে, ঠিক আছে, 1 2 3 4 5, এইভাবে তোমাদের কী করা হয়েছে, প্লাস করতে করতে যাওয়া হয়েছে। তাহলে আমরা পেয়ে গেছি যখন, তখন আমরা আর অ্যাপেলটাকে চেক করবো না, পিয়ার্সকে সেমভাবে চেক করো, PARS, ঠিক আছে। পি হচ্ছে 16, এটা 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে তোমাদের 19। দেখো আমি লাইভ ক্লাস এই কারণে দিই না, কারণ লাইভ ক্লাস তোমাদের থামতে হয়, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করে তারপর আবার দেখে নাও, সুবিধা হবে, ঠিক আছে। এখানে তোমাদের 1 হবে, তার মানে 17 আসবে, 17 মানে কিউ আসবে তোমাদের প্রথমে, সবকটা অপশনই কিউ আছে। তারপরে তোমাদের +2 হবে, মানে 7 আসবে, 7 মানে হচ্ছে জি আসবে। তারপরটা তোমাদের +3 হবে, ঠিক আছে, অর্থাৎ 4 আসবে, ঠিক আছে, তার মানে ABCD আসবে। তারপরে তোমাদের 18, তার মানে +5 আসবে, না 1 2 3 4 আসবে, 18-এর সঙ্গে +4 হবে, তার মানে 22 হবে, +4, হ্যাঁ 22, ঠিক আছে। 22 কার কোড, ভি এর কোড। তারপরে তোমাদের কী হবে, +5 হবে, 5 মানে হচ্ছে তোমাদের 24, ঠিক আছে, অতএব তোমাদের এক্স আসবে। তো QGDVX ফার্স্ট অপশান। পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা একটু তোমাদের বলে দিই, এটা হচ্ছে কার্যকারণের সম্পর্ক। প্রথমে দেখবে একটা বিবৃতি দেওয়া থাকবে, অর্থাৎ দুটো বিবৃতি দেওয়া আছে ইনফ্যাক্ট। তো প্রথম বিবৃতিটা হতে পারে কোনো একটা কারণের ফলাফল, বা হতে পারে প্রথম বিবৃতিটা কোনো একটা জিনিসের কারণ বা কোনো একটা ঘটনার কারণ। সিমিলারলি দ্বিতীয় বিবৃতিটা হতে পারে যে কোনো একটা ঘটনার কারণ, বা হতে পারে নিজেই কোনো একটা ঘটনার প্রভাব, বা হতে পারে উভয়ের প্রভাব,
বা হতে পারে প্রথমটা প্রভাব দ্বিতীয়টা তার কারণ, বা হতে পারে প্রথমটা কারণ দ্বিতীয়টা তার প্রভাব, অর্থাৎ একে অপরের সঙ্গে রিলেটেড হতে পারে। মানে রিলেশন থাকতেও পারে, রিলেশন নাও থাকতে পারে, একটা প্রভাব হতে পারে, অপরটা কারণ হতে পারে, অপরটা প্রভাব অপরটা কারণ, এরকম হতে পারে। মানে এনিথিং ক্যান বি পসিবল। তো সেইটা তোমাকে বাছাই করে বলতে হবে যে কোনটা কী। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। চলো ট্রাই করো। একে বলা হয় কার্যকারণ সম্পর্ক, অ্যাকশন অ্যান্ড এফেক্ট রিলেশন। ওকে, দেখো আমি তোমাদের আগে বলি, তারপরে তো অ্যান্সার পরে হচ্ছে। এখানে বলছে অপর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগের বিরুদ্ধে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। এটা গেল প্রথম বিবৃতি। এই ক্ষেত্রে মনে রাখবে কোনো একটা বিবৃতিকে পড়ে অ্যান্সার দেওয়া পসিবল নয়। ওই জন্য দুটো বিবৃতি, তিনটে থাক, চারটে থাক, যা থাক, ভালো করে পড়ে অ্যানালাইজ করতে হয়। আর এই ধরনের প্রশ্ন লাস্টে করবে, দুটো বিবৃতি থাকলেও টাইম বেশি লেগে যায়। নেক্সট বলছে কর্মসংস্থান দিতে সরকারের অক্ষমতার অনুমান করে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। তুমি দেখো প্রথমটায় আন্দোলন প্রত্যাহার করেছে বলা আছে, দ্বিতীয়টায় বলা আছে আন্দোলনে নেমেছিল। তাহলে বলো আন্দোলন প্রত্যাহারের কারণ কি আন্দোলনে নামার কারণ হতে পারে? ডেফিনেটলি নয়। তুমি কোনো জিনিসের বিরোধিতা করছো আর তুমি বিরোধিতা থেকে পিছিয়ে আসছো, দুটো কারণ এক কি হতে পারে? কখনো নয়। বিরোধিতা করছিলে কারণ যেটার তোমার হয়তো কোনো চাহিদা ছিল সেটা নিয়ে তুমি পাচ্ছ না বলে বিরোধিতা করছো, ঠিক আছে। আর তুমি বিরোধিতা থেকে পিছিয়ে আসছো, অর্থাৎ বিরোধিতা বন্ধ করে দিচ্ছ। হয়তো তুমি জিনিসটা পেয়ে গেছো বলে মানে বিরোধিতা বন্ধ করে দিয়েছো, বা যার কাছে তুমি সেটা চাইছিলে সে হয়তো কোনো দমনমূলক বা কোনো কঠিন কোনো দমনমূলক নীতি নিয়েছে, যার ফলে তুমি বাধ্য হচ্ছ সেখান থেকে পিছিয়ে আসতে, ঠিক আছে। অর্থাৎ বিরোধিতা করা আর বিরোধিতা থেকে পিছিয়ে আসা দুটোর কারণ সেম কখনো হতে পারে না, ঠিক আছে। এবার দেখো বলছে যে প্রথম যেটা অপশান রয়েছে সেটা দেখো, তোমাকে বলছে বিবৃতি 1 হলো কারণ আর বিবৃতি 2 হলো তার প্রভাব। ডেফিনেটলি নয়। ওপরটায় বলা আছে আন্দোলন প্রত্যাহার করেছে আর নিচেরটায় বলা আছে আন্দোলনে নেমেছিল, সুতরাং বুঝতেই পারছো প্রথমটা কখনোই কারণ নয় দ্বিতীয়টার, তো প্রথমটা তো কেটে গেল। পরেরটা দেখো উভয় বিবৃতিই হলো 1 নম্বর এবং 2 নম্বর, এই উভয় বিবৃতি হলো স্বাধীন কারণ, অর্থাৎ কোনো একটা ঘটনা পরবর্তীতে ঘটবে তাদের কারণ হচ্ছে এইটা। তুমি ক্লিয়ারলি দেখো এখানে বলা আছে অপর্যাপ্ত কর্মসংস্থানের বিরুদ্ধে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তার মানে কোনো একটা কিছু হয়েছে যে কারণে তারা যে আন্দোলনে নেমেছিল সেই আন্দোলন প্রত্যাহার করছে, তার মানে এটা ফলাফল, এটা কিন্তু কারণ নয়। আন্দোলন প্রত্যাহারটা কোনো কিছুর ফল। হয়তো গভর্নমেন্ট দমনমূলক নীতি নিয়েছে যার ফলে তারা আন্দোলন প্রত্যাহার করেছে, এটাও হতে পারে। অথবা এটা হতে পারে যে গভর্নমেন্ট তারা যা চাইছে সেটা দিয়ে দিয়েছে, তাই জন্য তারা আন্দোলন প্রত্যাহার করেছে। তার মানে আন্দোলন প্রত্যাহার করাটা কোনো কিছুর ফল হতে পারে, কারণ তো নয়, ঠিক আছে। তো 1 নম্বরটা কিন্তু কারণ নয়, এখানে বলেছে স্বাধীন কারণ, তো এখানেই কেটে গেলে 1 নম্বর দেখেই দ্বিতীয়টাকে তুমি উড়িয়ে দিতে পারো, কেটে দিতে পারো। পরেরটা বলছে বিবৃতি 2 হলো কারণ এবং বিবৃতি 1 হলো তার প্রভাব। সিমিলার, বিবৃতি 1 কারণ নয় বিবৃতি 2 এর যেমন, তেমন বিবৃতি 2ও কারণ নয় বিবৃতি 1 এর। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, একটু যদি অ্যানালাইজ করো বুঝতে পারবে। তোমার সবাই বড় হয়ে গেছে, এখন রিয়েলিস্টিক ব্যাপারগুলোকে অ্যানালাইজ করার ক্ষমতা তৈরি হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো যে বিবৃতি 2 কখনোই কারণ হতে পারে না বিবৃতি 1 এর, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো আন্দোলনে নেমেছিল আন্দোলন প্রত্যাহার করছে, আন্দোলনে নামা কি আন্দোলন প্রত্যাহারের কারণ হতে পারে? কখনো হতে পারে না। সেই জন্যই আমরা 3 নম্বরটাকে ক্যান্সেল করছি, তাহলে একটাই অপশান বেশি থাকে, ওটাই কারেক্ট হবে। উভয় বিবৃতি 1 এবং 2 স্বাধীন কারণের ফল। ডেফিনেটলি দেখো এখানে বলাই রয়েছে কারণগুলো আলাদা আলাদা। কী কী রয়েছে? কর্মসংস্থান দিতে সরকার অক্ষম, সেই জন্য তারা আন্দোলনে নেমেছিল। তার মানে আন্দোলনে নামাটা কোন কারণের ফল? সরকারের অক্ষমতার, ঠিক আছে, গেল। তাহলে 2 নম্বরের যা কারণ সেটা আলাদা, আর 1 নম্বরের কারণটা বলা নেই, কিন্তু 1 নম্বরের কারণটা ডেফিনেটলি 2 নম্বরের কারণ হতে পারে না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্টেরটাই কারেক্ট হচ্ছে, দেখো তাই রয়েছে। এই দুটোই হচ্ছে স্বাধীন কোনো কারণের প্রভাব, অর্থাৎ প্রথম যে বিবৃতি সেটা একটা ফলাফল। তাহলে ফলাফল কখন আসে? যখন সেখানে কোনো কারণ থাকে, ঠিক আছে, তাহলে সেটার একটা কারণ আছে। ওকে, ক্লিয়ার। আর নিচেরটাও একটা ফলাফল, 2 নম্বরটাও কি একটা ফলাফল, ঠিক আছে। এটার কারণ এখানে বলাই আছে কর্মসংস্থান দিতে সরকার অক্ষম, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দুটো হচ্ছে, দুটোর যে কারণ সেই দুটো এক নয়, আলাদা আলাদা কারণের ফলাফল এরা। ওই জন্য আমরা বলতে পারি আমাদের 4th যেটা সেটাই কারেক্ট হচ্ছে, ঠিক আছে। এটা ভালো করে অ্যানালাইজ করলাম কারণ তোমাদের অনেকে বুঝতে সমস্যা হয়। পরের প্রশ্ন চলো। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঘোড়াকে দিয়ে করা হয়েছে, চলো ট্রাই করো। ওকে, দেখো অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি।
সলিউশন যদি করতে হয়, বলেছে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 6টি ঘোড়াকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে ট্র্যাকে রাখা হয়েছে। তো 1, 2, 3, 4, 5 and 6 কী বলা হয়েছে? সি ঘোড়াটা রাখা হয়েছে এ এবং ই এর ঠিক মাঝখানে। আচ্ছা, নেক্সট বলা হয়েছে ডি ঘোড়াটি কোনো দিকে শেষ প্রান্তে নেই। আচ্ছা, ডি কিন্তু কোনো দিকে শেষ প্রান্তে নেই বলেছে। তারপর বলেছে বি ঘোড়াটি ই ঘোড়ার ঠিক ডান দিকে আছে। ঠিক আছে, একটু লিখে নেওয়া যাক। বি আছে ই এর ইমিডিয়েট রাইটে। ঠিক আছে, এফ ঘোড়াটি ডান দিকের একেবারে শেষ প্রান্তে নেই। ঠিক আছে, তার মানে এফ ঘোড়াকে কিন্তু এই পজিশনে বসানো যাবে না, এটা এখানে পরিষ্কার বলা আছে। আর এখানে ডিও বসবে না। ঠিক আছে, কারণ ডি তো কোণায় নেই, এখানে বলে দেওয়া আছে। তো ডি এই কোণাতেও বসবে না এবং ডি এই কোণাতেও বসবে না। নেক্সট বলছে যে ডি ঘোড়াটি রয়েছে বি ঘোড়াটির বাম দিক থেকে চতুর্থ স্থানে। তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্টটাকে নিতে পারি। ঠিক আছে, দেখো ই যদি এখানে বসে তাহলে বি এইখানে বসবে, কারণ ই এর ইমিডিয়েট রাইটে বি আছে। ঠিক আছে, আর বি এর বাম দিক থেকে চতুর্থ, তার মানে বাম দিক এদিকে পড়বে, বাম দিক থেকে চতুর্থতে কে বসবে? ডি বসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি আমি বিকে এই পয়েন্টে বসাই, এই পয়েন্টে যদি আমি বিকে বসাই, কোন পয়েন্টে বলছি বলো তো? এই পয়েন্টে। যদি আমি বিকে এই পয়েন্টে বসাই তাহলে ই বসবে এই পয়েন্টে। যেই ই এই পয়েন্টে বসবে তাহলে 1, 2, 3, 4 বি এই পয়েন্টে চলে আসছে। এটা পসিবল না, কারণ বি তো আমাদের ধারে বসবে না, তো আমাদের বি আমাদের এই পয়েন্টে বসবে না। বিকে আমি একটা কাজ করতে পারি, একেবারে ধারে বসাই। বি যদি একেবারে ধারে বসে তাহলে ই আমাদের এই জায়গায় বসছে, ই যদি এখানে বসে তাহলে ডি আমাদের এইখানে বসছে। দেখো অ্যারেঞ্জমেন্ট একদম কমপ্লিট হচ্ছে, মানে ক্লিয়ার হচ্ছে এইটুকুর জন্য। আবার এবার কি বলেছে? এবার বলেছে তোমাদের এই লাইনটাকে দেখো, সি বসেছে এ এবং ই এর মাঝখানে, তার মানে এ এখানে, সি এখানে, তাহলে এ সি ই কমপ্লিট। আচ্ছা, এফ ডান দিকের শেষ প্রান্তে নেই, তাহলে এফ বাম দিকের শেষ প্রান্তে বসতেই পারে, প্রবলেম তো কিছু নেই। এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্টটাকে, এফ ডি এ সি ই বি। তো কী বলেছে? যদি সকল ঘোড়া উত্তর দিকে মুখ করে থাকে। আচ্ছা, এখানে বলা রয়েছে, আমরা তো বাই ডিফল্ট উত্তর দিক ধরেই করছিলাম, বাই চান্স যদি বলা থাকতো সকল ঘোড়া দক্ষিণ দিকে মুখ করে থাকে তখন আবার করতে হতো, ওই জন্য পুরোটা পড়ে নেবে একবার। ঠিক আছে, যদি সকল ঘোড়া উত্তর দিকে মুখ করে থাকে তাহলে কোন ঘোড়াটি বাম দিকে শেষ প্রান্তে আছে? এফই আছে বাম দিকে শেষ প্রান্তে, এই যে এইটা আমাদের রাইট অ্যান্ড দিস ওয়ান হেয়ার ইজ লেফট, এটা আমাদের লেফট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটা ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন, ট্রাই করো নিজেরা। যখন থেকে আমি তোমাদের এই প্র্যাকটিস সেট শুরু করেছি তখন থেকে আমি তোমাদের ডাটা সাফিসিয়েন্সিই করাচ্ছি শুধু। ঠিক আছে, বহু ডাটা সাফিসিয়েন্সি করেছি তোমাদের, সুতরাং আশা করি এখন আর ভুল হওয়ার কথা নয়। ঠিক আছে, একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উত্তর কোন বিবৃতি থেকে বেরোচ্ছে, ক্যালকুলেট করার দরকার নেই, শুধু দেখবে কোন বিবৃতি থেকে বেরোচ্ছে, ক্যালকুলেশন করার দরকার নেই। ঠিক আছে, ক্যালকুলেশন করার আগেও আমরা অঙ্ক থেকে অনেক সময় বুঝতে পারি এইভাবে করলে হবে, সেই পদ্ধতিটাকে এখানে অ্যাপ্লাই করো। অ্যান্সার দেখে নাও। এখানে বলছে রাহুল আর বিশালের মধ্যে কে বয়সে বড়? রাহুলের জন্ম সাল দেওয়া রয়েছে 1987, আর তিনি বিশালের বোনের থেকে 5 বছরের ছোট। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড যে বিশালের বোন বলেছে, মানে আমরা ধরে নেবো না বিশালের বোন বিশালের থেকে ছোট। মনে রাখবে সিস্টার অর্থে ইংলিশে কিন্তু এইটা সবচেয়ে ভালো কথা, খেয়াল রাখবে একটা জিনিস বলে দিই, সিস্টার অর্থে কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে, সিস্টার এই অর্থে কিন্তু ইংলিশে সবসময় ছোটোকে নেওয়া হয় না। ঠিক আছে, কারণ আমরা জানি এল্ডার সিস্টার বলে কথাটা থাকে, সিস্টার, ইয়ঙ্গার সিস্টার, এল্ডার সিস্টার। সো সিস্টার শব্দ মানেই যে সে ছোটো হবে, আমরা যেরকম ইংলিশে বলি যে সিস্টার, সেরকম কিন্তু বাংলায় আমরা সেই মিন করি না। বাংলায় বোন মানে সে ছোটোই হয় সবসময়, কিন্তু ইংলিশে তা হয় না। এবার যেহেতু রেল বলে যে ইংলিশে যা লেখা আছে তার বাংলা আমি করছি, সুতরাং ইংলিশটাকেই আমি প্রেফার বা বেস্ট ল্যাঙ্গুয়েজ বলে ভাবছি। ঠিক আছে, সো বেস্ট ল্যাঙ্গুয়েজ যেটা, মানে যেটা বেজে আছে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ, সেখানে সিস্টার লেখা আছে ডেফিনেটলি। সে আমরা কিন্তু এই বোন মানে ছোটো বাই ডিফল্ট ধরে নেব না। এটা আমি এত বড় এতক্ষণ ধরে কেন বললাম, কারণ অনেকে এই জায়গায় গুলিয়ে আসে। ঠিক আছে, তো চলো, ওই জন্য ফার্স্ট বিবৃতি দিয়ে আমরা বলতে পারবো না যে রাহুল বড়। ঠিক আছে, বিশাল বড়, কারণ বিশালের বোনের থেকে 5 বছরের ছোটো, মানে আমরা যদি বোনকে বিশাল থেকে ছোটো ধরে নিই তাহলে রাহুল আরও ছোটো হয়ে যাচ্ছে, সেই অর্থে বিশাল সব থেকে বড় হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এখানে যুক্তি হবে না। কেন একটু আগে বললাম। নেক্সট হচ্ছে বিশালের বয়স তার বোনের বয়সের দ্বিগুণ, এইটা একটা কারেক্ট হতে পারে আমরা যদি দুটোকে একসাথে নিই। ঠিক আছে, দুটো আলাদা করে নিলে কখনোই অ্যাপ্লাই করা সম্ভব নয়, কারণ প্রথমটা থেকে আমরা বুঝতে পারছি না দ্বিতীয়টায় রাহুল নেই, সুতরাং দ্বিতীয় শুধু বিবৃতি যদি নেই তাহলে রাহুল আর বিশালের বয়স আমরা রিলেট করতে পারবো না। কিন্তু এই দুটোকে একসাথে নেই, এখানে বলেছে বিশালের বয়স তার বোনের বয়সের দ্বিগুণ। ঠিক আছে, ওকে, ধরে নাও, সাপোজ তুমি ধরে নাও যে বোনের বয়স হচ্ছে 10, তুমি ধরে নাও, তাহলে বিশালের বয়স কত হবে? 20 হবে। আর প্রথম বিবৃতিতে বলা আছে বিশালের বোনের থেকে
5 বছরের ছোট। কে ছোট? রাহুল ছোট। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বিশাল, এই হচ্ছে আমাদের বিশালের বোন, বিবি বলে লিখছি, বিশাল বোন। আর রাহুল এর থেকেও 5 বছরের ছোট, মানে রাহুলের বয়স 5 বছর হবে। তা আমরা দেখতে পাচ্ছি বিশাল এখানে সব থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে দুটোকে যদি আমরা মিক্সড আপ করি, মেশাই, একসাথে নেই, তাহলে অ্যান্সার সম্ভব। ওই জন্য এখানে বলেছে একসাথে পসিবল। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে। আমি 10 নিয়েছি নর্মাল তোমাদের বোঝানোর জন্য। তোমরা যে কোনো ফিগার নিতে পারো, তোমরা 15, 20, 30 যে কোনো ফিগার নিতে পারো। চলো পরের প্রশ্ন। 74 দাগ, অ্যাকচুয়ালি আমাদের 74 দাগ নয়, পিডিএফ অনুযায়ী 74 দাগ। রাধা যদি কৃষ্ণের দক্ষিণ দিকে এবং রাহুল যদি কৃষ্ণের পূর্ব দিকে বসে থাকেন, তাহলে রাধা রাহুলের সাপেক্ষে কোন দিকে বসে আছেন? চলো করো। পজ করে ট্রাই করো, খাতা নাও, পেন নাও, যেই আমি কোশ্চেন চেঞ্জ করব পজ করে দাও, আমার কথা শুনো না, জাস্ট খাতা পেন নিয়ে ট্রাই করো, আবার ভিডিও চালিয়ে দেখে নাও আমারটা ঠিক হচ্ছে কিনা, তোমার সঙ্গে মিলছে কিনা দেখে নাও। কী বলছে? রাধা যদি কৃষ্ণের দক্ষিণ দিকে থাকে, কে ফর কৃষ্ণ, কৃষ্ণের দক্ষিণ দিকে আছেন রাধা। ঠিক আছে, নিচের দিকে দক্ষিণ দিক পড়ে আমরা জানি, যাদের এখনও আইডিয়া নেই, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, নিচের দিকে দক্ষিণ দিক। ঠিক আছে, নেক্সট বলছে রাহুল কৃষ্ণের পূর্ব দিকে আছে, রাহুল আছেন কৃষ্ণের পূর্ব দিকে, আর এইচ বলে লেখো, কারণ রাধা, আচ্ছা রাধাকে আরডি দিয়ে দাও। ঠিক আছে, রাধা, আরডি হচ্ছে রাধা। তো বলছে রাধা রাহুলের সাপেক্ষে কোন দিকে বসায়? দেখো রাহুলেই, রাধা এইভাবে বসে আছে, তার মানে এই পয়েন্টে বসে আছে, তার মানে কী হবে? সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, রাহুলের সাপেক্ষে রাধা কোন দিকে বসে আছে? এই দিকে। ঠিক আছে, এই দিকে। এটা কোন দিক? এই দিক, সাউথ ওয়েস্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটি ক্লাসে অনুর র্যাঙ্ক নিচের থেকে 15তম এবং ওপর থেকে 14তম। ক্লাসে কতজন ছাত্র আছে? মুখোমুখি অ্যান্সার হয়ে যাবে। 15 + 14 - 1। আর কিছু আছে বলো এটাই। ঠিক আছে, 15 আর 14 কত হয়? 29, তার থেকে 1 বাদ দাও, 28 হলো। ক্লিয়ার? একই ব্যক্তিকে ওপর থেকে একবার গোনা হচ্ছে, নিচের থেকে একবার গোনা হচ্ছে, তাহলে ডবল কাউন্ট হচ্ছে, ওপর থেকে 15 আর নিচ থেকে 14, তাহলে টোটাল আমাদের 29 হবে, কিন্তু একই ব্যক্তিকে ডবল গোনা হচ্ছে, একবার বাদ দিয়ে দাও, 28, টোটাল 28 আছে। 28 জন স্টুডেন্ট এখানে আছে। পরের প্রশ্ন। ভিডিও পজ করে ট্রাই করো। একটি অফিসে 6 জন সহকর্মী একসাথে কাজ করে। আচ্ছা, কে বড় কে ছোট? অর্ডার এবং র্যাঙ্কিংয়ের প্রশ্ন, ট্রাই করো। দেবে, এসব প্রশ্ন দেবে, খুব ভালো মতো দেবে। 2022-এ দেখতে পাচ্ছ CBT 2 হয়েছে এবং তাতে দেখো এইসব প্রশ্ন রয়েছে, সো গ্রুপ বিতে এগুলো দিতেই পারে। ভেরি ইজি প্রশ্ন, টাইম খাওয়ানোর প্রশ্ন। দেখো বলছে কি, টেড অ্যানের থেকে ছোট, তো টি ফর টেড, টেড ছোট অ্যানের থেকে। নেক্সট বলছে এলি রিকির চেয়ে বড়, এলিকে এল বলে দিচ্ছি, এলি বড় রিকির থেকে, আর ফর রিকি। স্টুয়ার্ট টেডের থেকে বড়, স্টুয়ার্ট এইচটি বলে দিচ্ছি, সে টেডের থেকে বড়। আচ্ছা, টেডের বয়স অ্যালির সমান। আচ্ছা, টি এবং অ্যালি সেম, তার মানে অ্যালি যখন আরের থেকে বড়, তার মানে টিও আরের থেকে বড় হবে। নেক্সট বলছে রিকি, আর ফর রিকি, রিকি ভেরোনিকার থেকে ছোট নয়, তার মানে রিকি ভেরোনিকার থেকে বড়, ভি ফর, আচ্ছা এই জায়গায় লিখছি আমি, ভি ফর ভেরোনিকা। ঠিক আছে, রিকি ভেরোনিকার থেকে বড়। আচ্ছা, স্টুয়ার্ট অ্যানের থেকে ছোট, অ্যান কোথা থেকে এলো? 1 মিনিট দাঁড়াও, অ্যান প্রথমে ছিল, আচ্ছা এইটা অ্যান, এন ফর অ্যান লিখছি। স্টুয়ার্ট আবার অ্যানের থেকে ছোট। আচ্ছা, স্টুয়ার্ট অ্যানের থেকে ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি অ্যান, তারপরে স্টুয়ার্ট হবে, তারপরে আমাদের এখানে টেড হবে, এই হবে। নেক্সট টেড এবং অ্যালি এক হবে, অ্যালি বা সামওয়ান কে ছিল এক হবে, তারপর তোমাদের আর হবে রিক বা রায়ান কে ছিল, রিকি হবে। আচ্ছা, তারপর তোমাদের লাস্টে ভেরোনিকা হবে। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, এবার আমাদের কী বলেছে? রিকি বয়সে টেডের থেকে বড়। আচ্ছা, এটা তো আমরা ডাইরেক্ট অপশান দেখছি। চলো, এখানে বলছে ওপরে কোন তথ্যটি সঠিক নয়? স্টুয়ার্ট বয়সে অ্যালির চেয়ে বড়, এস ফর স্টুয়ার্ট, স্টুয়ার্ট অ্যালির থেকে বড়। এখানে বলেছে সঠিক নয় কোনটা, এটা তো সঠিক, ওই জন্য এটা অ্যান্সার নয়। নেক্সট বলছে রিকি বয়সে টেডের থেকে বড়, রিকি বয়সে টেডের থেকে বড়। দেখতে পাচ্ছ টেড রিকির থেকে বড়, এটা আমাদের কারেক্ট হবে, কারণ এটা আমাদের সঠিক এখানে বলেনি, সেই জন্য এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এখানে বলেছে কোনটা সঠিক না, এটা সঠিক না, 2 নম্বরটা সঠিক না। আচ্ছা, 3 নম্বরটা সঠিক কেন দেখে নিই। অ্যালি বয়সে অ্যানের চেয়ে বড় নয়, অ্যালি ছোটো অ্যানের থেকে, হ্যাঁ অ্যান তো সব থেকে বড়, সেটা কারেক্ট, এই জন্য এটা অ্যান্সার নয়। নেক্সট ভেরোনিকা বয়সে টেডের চেয়ে ছোটো, দেখতে পাচ্ছ ডেফিনেটলি ভেরোনিকা টেড থেকে ছোটো, টি ফর টেড,
টেট বড় ভেরোনিকার থেকে, তো এটা আমাদের কারেক্ট নয় কোনটা, এটা আমাদের কারেক্ট নয়, দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 2 আমাদের অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন ট্রাই করো। 10 সেকেন্ড। ওকে, চলো ভিডিওটা পজ করে ট্রাই করো যাতে বেশি টাইম লাগছে। বলছে পি এবং কিউ কফি এবং চা পান করতে পছন্দ করে। আচ্ছা, পি এবং কিউ কী করে? কফি অ্যান্ড চা। আচ্ছা, আর এবং এস এই কফি এবং এনার্জি ড্রিঙ্ক পছন্দ করে। আমি এ ফর এনার্জি ড্রিঙ্ক লিখলাম, ঠিক আছে। আর কিউ এবং এস চা এবং কোল্ড ড্রিঙ্ক পছন্দ করে। এভাবে না লিখলেই ভুল হতো, তোমাদের বোঝাতে প্রবলেম হবে। আমি তো বুঝে গেছি, এভাবে না লিখলেই ভালো হয়। ঠিক আছে, চলো একটা কাজ করি, এভাবে লিখবো না আমরা। ঠিক আছে, আমরা এভাবে লিখবো না, এভাবে লিখলে সমস্যা হবে। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা দেখি যে কফি কে কে খেতে ভালোবাসে। তোমাদের জন্য আমি এটা করছি, ঠিক আছে। আমি হলে ওইখানেই অ্যান্সার বেরিয়ে যেত। আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, কয়কার ফর কোল্ড ড্রিঙ্কস, আর আছে এনার্জি ড্রিঙ্ক। ঠিক আছে, 4টে আছে তো, না আইস টি আছে, আইস টি। আচ্ছা, কফি কে কে খেতে পছন্দ করে? পি এবং কিউ পছন্দ করে। ঠিক আছে, চা কে কে খেতে পছন্দ করে? পি এবং কিউ পছন্দ করে। ওকে, আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্ক। ঠিক আছে, কে ফর কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক কে কে খেতে পছন্দ করে? দেখতে পাচ্ছি কিউ এবং এস। ঠিক আছে, কিউ এবং এস কোল্ড ড্রিঙ্ক খেতে পছন্দ করে। ওকে, আচ্ছা, এনার্জি ড্রিঙ্ক কে কে খেতে পছন্দ করে? আর এস এবং টি, এরা সবাই এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করে। ঠিক আছে, আচ্ছা, আইস টি খেতে এরাও পছন্দ করে, আর এস টি এরাও আইস টি খেতে পছন্দ করে। আচ্ছা, বাদ গেল কে তাহলে এখানে? আচ্ছা, আরেকটা জিনিস আমি নেইনি, আর এবং এস কফি এবং এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করে। ঠিক আছে, আর এবং এস কফি এবং এনার্জি ড্রিঙ্ক, তার মানে আর এবং এস এখানে ফার্দার কাউন্ট হবে। আর এনার্জি ড্রিঙ্কে অলরেডি দেখো আর এবং এস ইনক্লুড করা আছে। ঠিক আছে, সো আমার কোনো চাপ নেই। এবার কি বলেছে দেখো, বলেছে কফি, চা এবং ঠান্ডা পানীয় বলতে কোল্ড ড্রিঙ্ক। এইটা হচ্ছে গন্ডগোল রেল করে। এখানে দেখো ইংলিশে দিয়েছে, এখানে বাংলা দিয়ে দিয়েছে। কোল্ড ড্রিঙ্ক হচ্ছে ঠান্ডা পানীয়। ঠিক আছে, এই 3টে খেতে কে পছন্দ করে এবং শুধুমাত্র বার করতে বলেছে। ঠিক আছে, 3টে খেতে কে পছন্দ করে? তো দেখো কে কে 3টেতে আছে। তুমি দেখতে পাচ্ছ পি, দেখো প্রথমে পি দেখো 2টোতে আছে, সো পিকে ছাড়ো, পি আমাদের অ্যান্সার হবে না। আর দেখো আর দেখতে পাচ্ছ 3টেতে আছে, হ্যাঁ আর দেখো 3টেতে আছে, তো আর অ্যান্সার হতে পারে। আর কফি খায়, ওকে। আর কি চা খায় না? আর চা খায় না, তো অ্যান্সার কেটে দাও, কারণ এখানে চা বলেছে। ঠিক আছে, নেক্সট দেখো ঠান্ডা পানি মানে কোল্ড ড্রিঙ্কস, এই যে কয় ফর কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসে দেখো কিউ এবং এস আছে, কিউ এবং এসই তোমাদের কোল্ড ড্রিঙ্ক পছন্দ করে। ঠিক আছে, তো কিউ এবং এস কোল্ড ড্রিঙ্ক পছন্দ করে, এস আমাদের অপশানে নেই, তাহলে কিউ অ্যান্সার হতে পারে, কারণ কিউ অ্যান্সারে আছে, কিউ অপশানেও আছে। আমাদের অ্যান্সার দেখো কফিতে দেখো আর চায়ে দেখো কিউ আছে, আর দেখো কোল্ড ড্রিঙ্কসেও কিউ আছে। ঠিক আছে, তো 3টে খেতে কে পছন্দ করে? এই যে কিউ পছন্দ করে, ক্লিয়ারলি দিস দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 2021 সালের 21শে মার্চ যদি রোববার হয়, তাহলে 2022 সালের 12ই জানুয়ারি কোন বার ছিল? ট্রাই করো নিজেরা, একদম ইজি প্রশ্ন। রিভার্স ক্যালকুলেশন করতে পারো চাইলে, অনেক ইজি হবে। আর তা না হলে ফরওয়ার্ড ক্যালকুলেশন করে বার করতে পারো, একটু টাফ হবে। ঠিক আছে, যাদের কোড মুখস্থ আছে, যারা কোডিং দিয়েও করতে পারো, অসুবিধা কিছু নেই। যে কোনোভাবে ট্রাই করো, সোজা কথা বলতে 10 সেকেন্ডে করতে হবে, এই হচ্ছে আমার মটো হওয়া দরকার। অ্যান্সার বুধবার হবে। কী করে বুধবার হবে? দেখো আমি রিভার্স ক্যালকুলেশন করেছি, দেখতে পাচ্ছ 2021 হচ্ছে লিপ ইয়ার নয়। ঠিক আছে, তার মানে 2021-এ তোমাদের টোটাল 365 দিন হওয়ার কথা। ঠিক আছে, এবার তোমাদের 21শে মার্চ থেকে কাউন্ট করতে বলেছে। এবার তুমি কী করতে হবে? তুমি মার্চ, এপ্রিল, মার্চের তোমাদের 10 দিন থাকবে। ঠিক আছে, মার্চ, এপ্রিল, মে, জুন, এইভাবে তুমি পুরো ডিসেম্বর পর্যন্ত যেতে পারো। তারপর তুমি 2022 সালে 12 দিন নিতে পারো, কারণ 2022 সালে 12ই জানুয়ারি মানে অনলি 12 দিনই কাউন্ট হবে। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। এতগুলো না নেওয়ার থেকে আমি কি করব, আমি যদি এই পার্টটাকে আরেকভাবে বের করা যায়। কীভাবে বের করা যায়? দেখো আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে 21শে মার্চ থেকে নিতে বলেছে, তার মানে আমাকে কতগুলো দিন বাদ দিতে বলছে? টোটাল তো 365। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি জানুয়ারি আমাকে নিতে বলেনি, তার মানে 31 দিন বাদ দিয়ে দাও। ঠিক আছে, এটা জানুয়ারির জন্য। ফেব্রুয়ারি আমাকে নিতে বলেনি, 28 দিন বাদ দিয়ে দাও, এটা ফেব্রুয়ারির জন্য। ঠিক আছে, মার্চে আমাকে 21 দিন নিতে বলছে না, তাহলে এখানে টোটাল কত দিন হচ্ছে? 18 9 10 0, এখানে 80। ঠিক আছে, তার মানে এই কটা দিন নিতে বলছে না। তো 365 থেকে যদি 80 বাদ যায়, আমি দেখতে পাচ্ছি 285। ঠিক আছে, 285 দিন বাকি আছে। তার মানে এই মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি 285 দিনই কাউন্ট হতো। তো আমি কী করলাম, যে দিনগুলো এখানে বলে দিয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমি বাকি দিনগুলো পেয়ে গেলাম। সেটাই হচ্ছে আমাকে কাউন্ট করতে হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ, যদি 7 দিয়ে ভাগ করো, এখানে তোমাদের রিমাইন্ডার কত থাকবে? 5 থাকবে রিমাইন্ডার, কারণ 28কে তো 7 দিয়ে ভাগ যায়, 5কে যায় না। সো 5 আমাদের এখানে রিমাইন্ডার থাকবে। আর দেখো 2022-এর 12ই জানুয়ারি পর্যন্ত নিতে বলেছে, মানে 12 দিন নিতে বলেছে এক্সট্রা।
তার মানে টোটাল আমাদের 17 দিন হবে। তাহলে 17 বেশি আবার ভাগ করো, ভাগ করে দেখতে পাচ্ছ রিমাইন্ডার মানে ভাগশেষ আমাদের কত থাকছে, আমাদের 3 থাকছে। ঠিক আছে, এখানে রোববার আছে, রোববারের সঙ্গে 3 তুমি প্লাস করে দাও, অ্যান্সার পাবে তুমি বুধবার। ক্লিয়ার হলো? চলো পরের দিন পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমাদের, ট্রাই করো। 118 দাগের প্রশ্ন এটা। আমি আগেও বলেছি দাগ নম্বরকেও প্লিজ একসঙ্গে গোনার চেষ্টা করবে না, পরপর দেখার চেষ্টা করবে না, থাকবে না, কারণ পরপর রিজনিং কিন্তু রেলওয়েতে পড়ে না। ওই জন্য যে দাগ নম্বর সেই দাগ নম্বর রেখেছি। অনেকে বুঝতে পারে না বলে দাগ নম্বর মেনশন করতে চায়, সেই জন্য দাগ নম্বর সমেত দেওয়া হয়েছে। দেখো তোমাদের বলেছে একজন শিক্ষার্থীর কাছে ABCDEFGH এই 8টা বই আছে, যে কোনো 5টা বই সে বেছে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু নিচে শর্তগুলো পূরণ হতে হবে। এ নিলে এফকে নেওয়া যাবে না, বি নিলে ইকেও নিতে হবে, ডি নিলে জিকেও নিতে হবে। ঠিক আছে, চলো দেখে নাও। দেখো এখানে বলেছি এ নিলে এফকে নেওয়া যাবে না, তো এখানে এফ নেওয়া হয়েছে কিন্তু একে নেওয়া হয়নি, ফার্স্ট অপশানটা দেখো। নেক্সট হচ্ছে বি নিলে ইকেও নিতে হবে, দেখো বি আর ই নেওয়া আছে, আর ডি নিলে জিকেও নিতে হবে, দেখো ডি আর জি নেওয়া আছে। আমার মনে হচ্ছে প্রথম অপশানটি কারেক্ট হবে। ইয়েস কারেক্ট। কেন? দেখো এ নিলে এফকে নেওয়া যাবে না বলেছে, কেটে দাও। ডি নিলে জিকেও নিতে হবে, আর বি নিলে ইকেও নিতে হবে। ঠিক আছে, এই কম্বিনেশানগুলো আমাদের কারেক্ট হবে। তো ওই জন্য আমরা দেখতে পাচ্ছি এই 1 নম্বরটাতেই আমাদের সেটা আছে যে এটা কারেক্ট। পরেরটা কারেক্ট কেন নয়? তুমি দেখতে পাচ্ছ এ নেওয়া হয়েছে, এফকে নেওয়া হয়নি, সেটা কারেক্ট, কিন্তু বি নেওয়া হয়েছে, ইকে কি নেওয়া হয়েছে? নেওয়া হয়নি, ওই জন্য কেটে যাচ্ছে। এখানে দেখো বি নেওয়া হয়েছে কিন্তু এটাও ইকে নেওয়া হয়নি, ওই জন্য কেটে যাচ্ছে। এখানে দেখো এ নেওয়া হয়েছে আবার এফকেও নেওয়া হয়েছে, এটা এখানে পসিবল না। প্রথম লাইনে বলা আছে এ নিলে এফকে নেওয়া যাবে না, ওই জন্য এটা কেটে গেছে। সেই জন্য পরপর 3টে কেটে গেল, ফার্স্টের ওয়ানটা কারেক্ট হলো। ওকে, এই ছিল আমাদের পুরো প্রশ্ন। ওকে, খুব একটা টাফ নয়। CBT 2তে যদি এরকম প্রশ্ন দেয় বুঝতেই পারছো, টিচার্স কিন্তু খুব টাফ প্রশ্ন করবে না গ্রুপ ডিতে। ওকে, কিন্তু প্র্যাকটিস দরকার, কারণ এই প্রশ্নগুলোকে ক্র্যাক করতে গেলে তুমি কতটা ক্যাপাবেল সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা টাইম কনজিউমিং কম করতে পারো। ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্নগুলোকে টাইম কনজিউম কম করা কী করে যায় সেটা তোমাকে শিখতে হবে, আর তার জন্য প্র্যাকটিস তোমাকে করতেই হবে। ওকে, থ্যাংক ইউ।